সকাল 10টার দিকে দরজায় কলিং বেল বাজতেই রাবেয়া বেগম বেশ খানিকটা অবাক হলেন। এই সময় তো বাসায় কেউ আসার কথা না ভেবেই। তাহলে কলিং বেলটা বাজাচ্ছে কে? বাসার সবাই তো বাইরে চলে গেছে, হঠাৎ করে আবার কে আসলো? বিষয়টা দেখার জন্য রাবেয়া বেগম এগিয়ে এসে দরজা খুললেন। তারপর সামনে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে, অর্থাৎ নিজের ভাইয়ের একমাত্র ছেলে স্মৃতিটুকুকে দেখে অবাক চোখে তাকিয়ে রইলেন। ঈশানকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে রাবেয়া বেগম বেশ কিছুক্ষণ বোঝার চেষ্টা করলেন, ছেলেটা কি সত্যিই এসেছে নাকি উনি ভুল দেখছেন। ঈশান বুঝতে পারল ফুপি ওকে হঠাৎ করে দেখে বিশ্বাস করতে পারেনি। ঈশান ফুপিকে বিশ্বাস করানোর জন্য ছেলেটা এগিয়ে এসে ফুপির পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ফুপি ওকে দুই হাতে জড়িয়ে ধরে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ঈশানের এমন হঠাৎ আসাতে ফুপি অনেক বেশি সারপ্রাইজড, তাই বলতে লাগলো, আব্বু, তুমি আসবে একবার আমাকে বলনি কেন? বলে আসলে কি তুমি সারপ্রাইজ হতে? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই বলিনি। তাহলে কাল কোথায় ছিলে? কাল যখন কথা হলো সে সময় কোথায় ছিলে তুমি? কোথায় থাকবো আর, শেষ যখন কথা হয় তখন এয়ারপোর্টে ছিলাম। হঠাৎ করে আসার কারণটা কি জানতে পারি? নাকি আমার মেয়ে আবার কোনো অঘটন ঘটিয়েছে? না, তোমাকে দেখতে ইচ্ছে করলো, আর ভাবছি খুব শীঘ্রই তোমার মেয়েকে বিয়েটা করে নেব। আর কতদিনই বা দেরি করব? বয়স তো হচ্ছে। ফুপি, তোমার কি নাতি নাতির সাথে খেলা করতে ইচ্ছে করে না নাকি? সে তো করেই আব্বু, কিন্তু তুমি হুটহাট করে চলে আসলে, কোনো কিছুরই প্রস্তুতি নেই। এত তাড়াতাড়ি তোমার ফুফা আর আমার মেয়েটাকে কি মানাতে পারবে? ফুপাকে আমি মানিয়ে নেব, কিন্তু তোমার মেয়ে কোথায়? তাকে তো দেখছি না। সে মহারানী তো খুব বেশি ব্যস্ত। আমি মেসেজ করলে কল করলে সব সময় ব্যস্ততা দেখায়। সত্যি করে বলো তো আব্বু, আমার মেয়ের সাথে কি হয়েছে? নাকি ও ঝগড়া করেছে তোমার সাথে? সে সুযোগ কি আর তোমার মেয়ে রেখেছে নাকি দিয়েছে? তোমার মেয়ে নিজের মতো করেই সবটা ভাবছে আর করছে। অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছে তোমার মেয়ে ফুপি। আমি অনেকবার করে চেষ্টা করেছি ওকে বোঝানোর, কিন্তু ও বোঝার মেয়েই না। বিয়েটা দিয়ে দাও আমার সাথে, তারপর আমি দেখছি তোমার মেয়েকে কি করে সোজা করতে হয়। তার মানে আমার মেয়েটা নিশ্চয়ই কিছু করেছে, সেটা কি আমাকে বলা যায় না আব্বু? অবশ্যই বলা যাবে। তার আগে ফ্রেশ হব, খাবার খাবো, আর আমি একটু ঘুমাবো। ফুপি ঈশানের হাত থেকে ব্যাগটা নিল, তারপর ওকে একটা রুমে এনে বলতে লাগলো, আব্বু, নিচে গিয়ে খাবে নাকি আমি খাবারটা উপরে নিয়ে আসবো? এখানে নিয়ে এসো, খাইয়ে দিও আমাকে। ফুপি ঈশানের কথাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে চলে গেল। ঈশান একটু বাদে ফ্রেশ হয়ে আসতেই দেখলো ফুপি ওর জন্য খাবার এনে বসে আছে। ঈশান এসে পাশে বসতেই ফুপি খাইয়ে দিতে লাগলো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ঈশান দেশে ফিরেই ফুপির বাসাতে কেন আসলো? আব্বু আম্মু নেই নাকি? হ্যাঁ, ওর আব্বু আম্মু নেই। 15 বছর বয়সে ঈশান যখন খানিকটা ম্যাচিওর ছিল, ঠিক তখনই একটা অ্যাক্সিডেন্টের কারণে আব্বু আম্মুকে হারাতে হয়েছে। এইসব কিছুর জন্য ঈশান অনেকটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। ফুপি ওকে নিজের কাছে নিয়ে এসেছিল। ভাইয়ের একমাত্র স্মৃতি আর তার সন্তানকে দেখে রাখার দায়িত্বটা মৃত্যুর সময় ঈশানের আম্মু ফুপিকে দিয়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টে ঈশানের আব্বু স্পট ডেড হয়, কিন্তু আম্মু কিছুক্ষণ বেঁচে ছিল। তারপর যখন ঈশান ওর আম্মুর সাথে কথা বলার চেষ্টা করে, আম্মু শুধু কেঁদেছিল। তারপর ফুপির হাত ধরে বলেছিল যেন ছেলেটাকে দেখে রাখে। ওই ঘটনার পর ফুপি ঈশানকে তার বাসাতে নিয়ে এসেছিল, কিন্তু ছেলেটা আর দেশে থাকতে চায়নি। রাগ জেদ নিয়েই এক প্রকার দেশ ছেড়েছিল। যে দেশে ওর বাবা মায়ের এমন অনাকাঙ্ক্ষিক মৃত্যু হলো, আর ঈশান জানতে পেরেছিল উল্টো দিক থেকে একটা বেপরোয়াভাবে আসা ট্রাকের ধাক্কাতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তারপর থেকেই এই দেশের লোকজনকে তেমন একটা পছন্দ করে না। তবে কিছু ব্যক্তিবর্গ আর কিছু বিশেষ মানুষকে ঈশান খুবই ভালোবাসে আর পছন্দ করে। তার মধ্যে ফুপি, ফুপা আর বিশেষ করে ফুপির মেয়ে মৌকে ছোটবেলা থেকেই পছন্দ করত। আর ফুপি ভেবেছিল একমাত্র ভাইয়ের ছেলেকে নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই করে রাখবে। এতে হয়তো সম্পর্কটা সুন্দর হবে, ছেলেটাও একটা পরিবার পাবে, আর ভাইয়ের অনাথ ছেলেটাও নিজের কাছে রেখে দিতে পারবেন। ভাইয়ের ছেলের থেকে ভালো ছেলে উনি হয়তো আর পাবেন না।
তাই নিজের হাজব্যান্ডকে রাজি করেছিলেন। হাজব্যান্ড ওনার কথাতে এক কথাতেই রাজি হলেন। ফুপি ফুপা ঈশানকে পছন্দ করলেও তাদের মেয়েটা ঈশানকে তেমন করে পছন্দ করে না। তবে ওর আব্বু আম্মু জানিয়ে দিয়েছে বিয়েটা ওর ঈশানকেই করতে হবে। যেদিন থেকে ঈশান যখন থেকে জানতে পেরেছিল যে মৌ ওর সাথে বিয়ের কথা বলেছে, তখন ঈশান অনেক বেশি খুশি ছিল। তারপর থেকে মেয়েটার সাথে যোগাযোগ করার কথা বলার চেষ্টা করে। ঈশান লন্ডনে থাকলেও সেখান থেকে মৌয়ের সব খোঁজখবর রাখত। সব কিছু ঠিকঠাক থাকলেও মৌয়ের কাজকর্মের জন্য মাঝে মাঝে ঈশান ঠিকঠাক থাকতে পারে না, তাই বারবার হুটহাট করে দেশে চলে আসে। তারপর দেশে এসে মেয়েটাকে নিজের মতো করে শিক্ষা দেয়। এই তো বছর 2 আগের ঘটনা। সেদিনও আজকের মতো না বলেই ঈশান ফুপির বাড়িতে চলে এসেছিল। এসে দেখেছিল সবাই বাসায় থাকলেও ফুপির মেয়েটা বাসায় নেই। ঈশান কলেজে চলে যায়, গিয়ে দেখে সেখানে এক গাদা ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে মেয়েটা। ঈশানের এসব বরাবরই পছন্দ না। ছেলেদের সাথে ফ্রিলিভাবে সবার সাথে মেলামেশা ঘোরাঘুরি পছন্দ করতে পারে না। বউকে বারবার বারণ করা সত্ত্বেও মেয়েটা শোনেনি। তারপর যখন ঈশান ওকে বলেছিল যদি এসব বন্ধ না করে তাহলে খুব শীঘ্রই দুজনে বিয়েটা করে নিবে, ঈশানের এমন রাগের কারণে মেয়েটা সেদিন বলেছিল, তুমি বুঝতে পারো না আমি তোমাকে পছন্দ করি না? তুমি আমার থেকে জুনিয়র ঈশান, সিনিয়র হয়ে আমি জুনিয়রকে কী করে বিয়ে করব? তোমাকে বিয়ে করলে আমার ফ্রেন্ডরা হাসাহাসি করবে। আর সবচেয়ে বড় বিষয়, তোমাকে পছন্দ করি না আমি। আমাকে পছন্দ না? এখন থেকে পছন্দ করে নাও। আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তো সেজন্য তোমার আমাকে পছন্দ না, তাই তো? পছন্দ হোক বা না হোক, বিয়েটা তোমার আমাকেই করতে হবে আর আমার সাথেই তোমার থাকতে হবে। ভালোবাসো আর না বাসো, সারা জীবন তুমি আমার সাথেই থাকবে। আমি জোর করে তোমাকে আমার বেবির আম্মু বানাবো, তারপর কি করে আমার থেকে দূরে যাও সেটাও আমি দেখে নেব। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, আমি আব্বুকে বলতে বাধ্য হব। তোমার আব্বু আম্মু খুব সুন্দর করে জানে আমি তাদের মেয়ে জামাই হচ্ছি, তারাই সবটা ঠিক করেছে। এখন আমাকে জোর করতে বাধ্য করো না জান পাখি। আমাকে রাগিয়ে দিলে সেটা তোমার জন্য খুব বেশি ভালো হবে না, তাই আমার কথাটা শোনো আর ওদের সাথে মেলামেশাটা বন্ধ করো। আর এগুলো আমার পছন্দ না, সেটা তুমি খুব ভালো করে জানো বেবি। মৌ সেদিন ঈশানের এরকম কর্মকাণ্ডে বিরক্ত হয়েছিল, কিন্তু ঈশান তখন মেয়েটাকে জোর করে বাসায় নিয়ে আসে। তারপর ফুপি ফুপার সামনে মেয়েটাকে দাঁড় করিয়ে বলেছিল, মেয়েকে দেখে রাখো ফুপি, তোমাদের মেয়ে আজকাল খুব বেশি বার বেড়ে গেছে। আমি কিন্তু ওকে জোর করে বিয়ে করে নেব বলে দিলাম, আমি সেটা করতে চাইছি না। তোমরা রাজি আছো, ওকে রাজি করাও। আর হ্যাঁ, আজকের পর যদি এই ঘটনা দ্বিতীয়বার ঘটে তাহলে সেটার ফল ওর জন্য ভালো হবে না। ওই ঘটনার পর ঈশান 7টা দিন মৌয়ের সাথে একদম লেপ্টে ছিল। মেয়েটা অনেক বুঝিয়ে পড়িয়ে তারপর ঈশানকে দেশের বাইরে আবার পাঠিয়ে দেয়। মৌ ঈশানকে কথা দিয়েছিল, কিন্তু ঈশান জানতো মৌ নিজের কথাটা কখনোই রাখবে না। কিন্তু কতদিন ঈশানের বারণটা শুনবে বা কতদিন রাখতে পারবে ঈশান সেটাই দেখছিল। তারপরও ঈশান অনেকবার চেষ্টা করেছে মেয়েটাকে বোঝানোর, কিন্তু ওর সাথে কথা বলে না। সব জায়গা থেকে ওকে কেমন ইগনোর করে যায়। ঈশানকে যতবার মেয়েটা ব্লক করেছে ততবার ফুপির কাছে বলতেই মেয়েটা ভদ্রমহিলাকে শেষে বকাবকি করলে মেয়ে ব্লক খুলতে বাধ্য হয়। ঈশান আবার মেয়েটাকে কল করে ঈশান ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা ওকে ততবার ইগনোর করে। মামাতো ভাই বলে হয়তো একটু কথা বলে। ঈশান যতবার ওকে ভালোবাসার কথা বলে ততবার মেয়েটা ইগনোর করে যায়। কিন্তু গত 1 মাস যাবৎ দেখছে ঈশানের প্রতি ময়ের ইগনোরের পরিমাণটা একটু বেশি। মেয়েটা যে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে সেটা ঈশানের জানতে বাকি নেই, আর ময়ের সম্পর্কটা 1 মাসের নয়। তবে ঈশান জেনেছে 1 মাস হলো। প্রথমে কেউ কিছু না জানলেও পরবর্তীতে যখন ছেলেটার সাথে মৌকে দেখা যায় তখন থেকে ঈশান খুব বেশি বিরক্ত ছিল। মৌকে বোঝানোর চেষ্টা করলে মেয়েটার কল মেসেজ কিছুই দেখতো না, সবসময় ইগনোর করে চলে। গত 1 সপ্তাহ যাবৎ সেটাই পুনরাবৃত্তি চলছে। তাই ঈশান আজকে হুটহাট করে দেশে চলে আসলো ফুপিকে না জানিয়ে। ছেলেটা ভেবেছে সবটা সমাধান করে মেয়েটাকে বিয়ে করে নিবে, আর এখান থেকে মেয়েটাকে 6 মাস 1 বছরের জন্য এই শহর ছেড়ে দেশ ছেড়ে দূরে সরিয়ে নিয়ে যাবে। তাতেই হয়তো এসব ভুলে যাবে। আর নয়তো এই 6 মাসে যদি মেয়েটাকে কোনোভাবেই জোর জবরদস্তি করে কনসিভ করিয়ে দেওয়া যায়, আর মৌ যদি জানতে পারে ও আম্মু হবে, তাহলে হয়তো বা ঈশানের থেকে আর দূরে সরে থাকতে পারবে না। কথাগুলো ভেবেই ঈশান খাওয়া দাওয়া শেষ করলো।
ফুপি মাথায় হাত বুলিয়ে দিতেই ঈশান ঘুমালো। বিকেলে যখন ঘুম ভাঙলো তখন মনে হতে লাগলো ওর বউটা এসেছে কিনা একটু দেখতে। ছেলেটা আবারও ফ্রেশ হয়ে মোয়ের রুমে গিয়ে বসে রইল। মোয়ের রুমে টেডি বিয়ার আর এত সব মেয়েলি জিনিসপত্র দিয়ে পুরো রুমটা ভরা। ঈশান কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখল রুমটা, তারপর একটা সময় রকিং চেয়ারে বসে ফোন চালাতে লাগলো। একটু বাদে যখন মেয়েটা রুমে আসলো ওকে না দেখেই হাতের ব্যাগ আর পার্সটা রেখেই ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তখন ঈশান বলতে লাগলো, কোথায় গিয়েছিলে? হঠাৎ কারোর প্রশ্নতে মৌ তেমন কিছু না ভেবেই বলে দিল। কলেজে গিয়েছিলাম। মৌ কথাটা বলেই ওয়াশরুমের দরজা দিয়ে ঢুকে গেল। তারপর হুটহাট করে মনে হলো রুমে আবার কে আসলো। তারপরও তার প্রশ্নের জবাব দিল। কথাটা ভেবেই মৌ তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরোলো। কার সাথে কথা বলল ভেবেই মৌ তাড়াহুড়ো করে এসে যখনই বেডের সামনে দাঁড়ালো খেয়াল করলো বেডে আধশোয়া হয়ে বসে আছে ঈশান। ছেলেটাকে এমন করে বসে থাকতে দেখে মৌ যেন আকাশ থেকে পড়ল। মেয়েটা অবাক চোখে তাকাতেই তখন ঈশান শোয়া থেকে উঠে বসল। সম্পূর্ণভাবে মেয়েটাকে হাত ধরে টান দিয়ে পাশে বসিয়ে দিল। মৌ চোখ বড় বড় করে ওর দিকে তাকাতেই ঈশান বলতে লাগলো, এখন আবার এটা বলো না যে কেন এসেছি, কী জন্য এসেছি। আমার বউকে দেখতে ইচ্ছে করছিল, চলে এসেছি জান পাখি। তুমি কখন আসলে? আর আমার রুমে কি করছো তুমি? আমার হবু শ্বশুরবাড়িতে আমি যখন খুশি আসতে পারি, আর বউয়ের রুমে আসতে আর যাই হোক পারমিশন নিতে হবে না। বিরক্তিতে ময়ের চোখ মুখ কুঁচকে আসলো, আবার কিছু বলতেও পারছে না। এর মাঝেই ঈশান যেটা করলো সেটার জন্য মৌ প্রস্তুত ছিল না। ঈশান হঠাৎ করেই মেয়েটার এক হাত ধরে বেডে বসালো, তারপর কোমরে জড়িয়ে ধরে নিজের অনেকটা কাছে নিয়ে আসে। এরকমটা ঈশান কখনো করেনি। তবে ঈশান যখন বাইরে থেকে এসেছিল বাসায় আসার আগেই ভেবেছিল যে অন্তত একবার মেয়েটার কাছে আসতে পারলে ওকে জোর করেই ভালোবাসবে, কারণ অতিরিক্ত স্বাধীনতা দেওয়ার ফলটা এরকমই হয়। ঈশান সেটা খুব ভালো করেই জানে। ঈশান এবার আর কোনো ছাড় দিতে চায় না, সেজন্যেই মেয়েটাকে জোর করে কাছে টেনে নিল। মৌ যখনই কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওর গালে চুমু খেল। একের পর এক ঈশানের কর্মকাণ্ডে মৌ বারবার অবাকের ওপর অবাক হচ্ছে। ঈশান কয়েক সেকেন্ড বিরতি দিয়েই মৌয়ের গলায় আর ঘাড়ে নাক ডোবালো। সাথে সাথে মৌয়ের পুরো শরীরটা কেঁপে উঠল। সাথে সাথে ঈশানকে ধাক্কা মেরে দূরে সরাতে গেলে ছেলেটা ওকে দুই হাতে জড়িয়ে ধরল। ঈশান মৌয়ের গলায় ঘাড়ে কয়েকবার চুমু খেতে মৌ চোখ জোড়া খিঁচে বন্ধ করে নিলেও হুঁশ ফিরতেই ঈশানকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারছে না। তখন ঈশান ওর গলায় একটা বাইট দিয়ে বসলো। সাথে সাথে মৌ ব্যথায় কুকিয়ে উঠল। মেয়েটা ঈশানকে ধাক্কা মেরে দূরে সরালো, তারপর কষে ছেলেটার গালে একটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এটা কোন ধরনের অসভ্যতামি? লম্পট ছেলে একটা! তুমি কি এগুলো করার জন্য এসেছো? আমি এখনই আম্মুকে গিয়ে বলবো। তোমার সাহস কি করে হয় আমার রুমে এসে এসব কাজ করার? তুমি যে এতটা বাজে আমি সেটা তো ভাবতেও পারিনি। আজকে তুমি আমার রুমে এসে... ঈশান উঠে আসলো। মৌয়ের একটা হাত ধরে টান দিয়ে মেয়েটাকে কাছে এনে দুই হাতে কোমর জড়িয়ে ধরল। মেয়েটা ছটফট করতেই ঈশান দুটো হাত পেছনে নিয়ে ধরে বলতে লাগলো, হ্যাঁ আমি লম্পট, সেজন্য তোমাকে আমি তোমার স্বাধীনতা দিয়েছিলাম। তোমার আব্বু আম্মু আমি সবাই জানি তোমার সাথে আমার বিয়েটা এক প্রকার ঠিক হয়ে আছে। তারপরেও তোমাকে আমি সম্পূর্ণভাবে স্বাধীনতা দিয়েছি। এতগুলো ছেলের সাথে মেলামেশা করার পরও তোমাকে আমি ছাড় দিয়েছি। আর তুমি কি করলে? দিন শেষে এসে সেই ছেলেগুলোর সাথে আবার ঢলাঢুলি করছো। তাতেও আমি কিছু মনে করিনি। আমি তোমাকে তারপরও মুক্ত পাখির মতো উঠতে দিয়েছিলাম। আর তুমি কি করলে? 6 মাসের মধ্যে একটা ছেলের প্রেমে পড়ে গেলে, আর 1 মাস যাবৎ ওর সাথে ঘোরাফেরা করছো। নিজের সম্মানটাকে ডোবাতে কি খুব বেশি ভালো লাগবে, নাকি এসব লম্পটের সাথে মেলামেশা করো এই জন্যই আর এগুলো চাও? তোমার কাজের জন্যই আজকে আমাকে এমন বিহেভ করতে হয়েছে। তুমি আমাকে মারবে, বকবে, যতবারও গায়ে হাত তুলবে, তারপরও আমি জোর করে তোমাকেই বিয়ে করব। তুমি তো একটা বাজে ছেলে, নাহলে জোর করতে না। এমন করে কেউ একটা মেয়ের গায়ে হাত দেয়? তুমি আসলেই খুব খারাপ। আমি ভাবতে পারিনি যে তুমি এরকম একটা ছেলে। আমি আব্বু আম্মুকে বলে দেবো। তোমাকে বিয়ে করার থেকে আমি সুইসাইড করে নেব, তারপরেও তোমাকে বিয়ে করবো না। সুইসাইডের কথা শুনে ঈশানের রাগটা সপ্তম আসমানে চড়ে গেল। ঈশান রাগটা কন্ট্রোল করতে পারল না। এক হাতে মৌয়ের মুখটা চেপে ধরে ঠোঁটে কিস করে বসল।
মিনিট 2 জোর জবরদস্তি করার পর একটা সময় মেয়েটা নিজেই শান্ত হয়ে গেল। ঈশান 5 মিনিট যাবৎ কিস করে মৌকে ছেড়ে দিল। মেয়েটা মাথা নিচু করে রইল। তখন ঈশান ওকে আবারও কাছে এনে বুকের মাঝে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। এই মুহূর্তে মৌ আর ঈশান বেডে বসে সামনাসামনি বসে আছে। মেয়েটা নড়ছে না, আর দূরে যাওয়ার চেষ্টাও করছে না। ঈশান ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, আমাকে তোমার পাগল মনে হয় না? আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি বেবি। আব্বু আম্মু চলে যাওয়ার পর ফুপি আমাকে পরিবারের একজন করে নেওয়ার জন্য তোমার সাথে বিয়ের কথা বলেছিল। আর তুমি কি করছো? তুমি বাইরে এসব হাজে বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করছো। আজকে তোমার কাজের কারণেই এরকম কিছু করতে হলো। বেবি, তুমি জানো না আমি তোমাকে সেই ছোটোবেলা থেকেই ঠিক কতটুকু পছন্দ করি। তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবিও না। তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? তুমি আমায় একটু ভালোবাসতে দেখতে আমি তোমাকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসার চেষ্টা করতাম। আমি তো এমন করে তোমাকে স্পষ্ট করতে চাইনি। বলো, তুমি আমাকে বাধ্য করলে। আমি তো এখানে আসতে চাইনি। আমি ভেবেছিলাম তুমি নিজে থেকে আমাকে কল করবে, কিন্তু যাকে ভালোবাসি সে আমাকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করে। আমি কি করে এসব সহ্য করব? শোনা, তুমি এরকম কেন করো আমার সাথে? আমার খুব বেশি কষ্ট হয় জানো। দেখো, এই বুকের ভিতর তীব্র যন্ত্রণা হচ্ছে। মৌয়ের মুখের 2 পাশে হাত দিয়ে ঈশান ওর সারা মুখে চুমু দিল। মেয়েটা বুঝতে পারল আজকের পর থেকে ঈশানের এসব টর্চারই সহ্য করতে হবে। এর মাঝে ফুপি এসে মেয়েকে এমন করে কান্না করতে দেখল। ঈশান বারবার ওকে থামানোর চেষ্টা করছে, আর মৌয়ের সারা মুখে চুমু খাচ্ছে ছেলেটা। তারপরও এসব নিয়ে কিছু বলল না। কি হয়েছে আব্বু? আমার মেয়েটার কাছে কেন? রাগ করে তোমার মেয়েকে একটু শাস্তি দিয়েছি ফুপি, সেই জন্য কান্নাকাটি করছে। তুমি এখন যাও, আমি ওকে সামলে নিচ্ছি। তা বললে তো হবে না। নিশ্চয়ই আমার মেয়েটাকে বকাঝকা করেছো, তাই না? কি করেছো বলো আমাকে। আমার বউকে একটু ভালোবেসেছি। এখন ডিটেলসে কি বলতে হবে? যাও এখান থেকে ফুপি, আমাকে একটু থাকতে দাও তোমার মেয়ের কাছে। ফুপি ভাবল যেহেতু দুজনের বিয়ে হবে তাই ওদের একসাথেই থাকতে দেওয়া উচিত। তাই না হয় উনি দুজনকে একা ছেড়ে দিক। এইসব ভেবেই ফুপি এবার বাইরে চলে যেতে তখন ঈশান মেয়েটাকে জড়িয়ে ধরতে গেলে মেয়েটা এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলো। ঈশান কোনো উপায় না পেয়ে মেয়েটাকে ছেড়ে দিল শান্ত করার জন্য। তারপর রুমের দরজা লাগিয়ে দিয়ে বাইরে চলে গেল। এমন করে ঈশান 7টা দিন হলো ফুপির বাসায় আছে। এই 7টা দিন প্রত্যেকটা মুহূর্তে মৌয়ের ওপর প্রচণ্ড পরিমাণে টর্চার করেছে, যেটাকে বলে রোম্যান্টিক টর্চার। কিন্তু মেয়েটা এগুলো সহ্য করতে পারে না। তারপরও ঈশান মেয়েটাকে বারবার ওকে কাছে টেনে নিয়েছে, আদর করেছে। এইসব জোর করে ওকে নিজের কাছে আটকে রাখতে। কিন্তু এর মাঝখানেই ঈশানের ডিটেকটিভ, অর্থাৎ যে ছেলেটার মাধ্যমে ঈশান বউয়ের খবরাখবর নিত সেই ছেলেটাকে জানালো যে ছেলেটার সাথে মৌয়ের সম্পর্ক চলছে সেই ছেলেটার সাথে এই মুহূর্তে মৌ বসে আছে। এমন একটা কথা শোনার সাথে সাথে ঈশান বাসা থেকে বেরোলো। গাড়িটা নিয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেল। ওরা যে ক্লাস করে না সেটা ঈশান খুব ভালো করেই জানে। ঈশান লোকেশন অনুযায়ী গিয়ে দেখলো দুজন পাশাপাশি বসে আছে। মৌয়ের একটা হাত ছেলেটা ধরে রেখেছে। এবার ঈশান এসে ওদের সামনে দাঁড়াতে তখন ছেলেটা একবার চোখে তাকিয়ে বলল, বেবি, এই ছেলেটাকে আর এখানে আসলো কেন? আমার কথা শোনো, ওরা মিথ্যা বলছে। ওরা তোমাকে ভুলভাল বোঝাচ্ছে। আর তুমি? আমি কে না? আমি তোর বাপ। আজকে তোর সব অপকর্ম আর কুকর্ম ময়ের সামনে ফাঁস করব। তুই একে ভুলিয়ে বালিয়ে প্রেমে ফেলেছিস। তুই যে একটা লম্পট দুশ্চরিত্র ছেলে সেটা আজকে মো জানতে পারবে। তোর সব কিছু ফাঁস হবে। কথাটা বলেই ঈশান কাউকে নাম ধরে ডাকতেই পেছন থেকে একটা মেয়ে এগিয়ে এসে ঈশানের পাশে দাঁড়ালো। মৌয়ের সাথে থাকা ছেলেটা ভয় পেয়ে গেল। মেয়েটাকে দেখেই চোরের মতো কিছু লুকানোর চেষ্টা করতে লাগলো। ঈশান ছেলেটার এমন কর্মকাণ্ড দেখে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, এবার তোমার সাথে এই বদমাইশটা কি করেছে সেটা ওকে ডিটেলসে বলো, না হলে তোমার মতো এই অবশ মেয়েটার জীবনটাও নষ্ট করবে জানোয়ারটা। অচেনা মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলতে লাগলো, মৌয়ের বয়ফ্রেন্ডের সাথে ওই ছেলেটার সাথে মেয়েটার সম্পর্ক ছিল, আর 1 বছর যাবৎ দুজনের সম্পর্ক। এর মাঝখানে কতবার দুজনে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছে তার ঠিক নেই। এমন কিছু শোনার পর মৌ অবাক চোখে কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো,
আমি এই মেয়েটাকে ভাড়া করে কিংবা টাকা দিয়ে আনিনি। বিশ্বাস না হলে তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখো। তারপরেও যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি লজ্জা শরম পেলেও আমার কিছু যায় আসে না, সত্যিটা তো তোমাকে দেখাতেই হবে। ঈশান আবার পাশে থাকা মেয়েটার দিকে তাকাতেই ও মাথা নেড়ে আবারও সম্মতি দিল। ঈশান ফোন থেকে মৌয়ের বয়ফ্রেন্ডের সাথে মেয়েটার সাথে ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি আর ভিডিও ফুটেজ দেখালো, যেটা দেখে মৌ নিজেই লজ্জা পাচ্ছিল। ঈশান মৌয়ের সামনে থেকে ফোনটা সরিয়ে ফেলল। এরপরও যদি ওকে বিশ্বাস করো তাহলে আমি বলবো তুমি বড্ড অবুঝ মৌ। আর একটা কথা, তুমি এই লম্পটটাকে অন্ধ বিশ্বাস করে ঠকবে। ওর মিষ্টি মিষ্টি কথাই ভুলেছ, সেটা দুদিন বাদেই বুঝতে পারবে, কিন্তু ততদিনই তোমার সত্যিকারের ভালোবাসাটা হারাবে মৌ। মৌ এবার উঠে দাঁড়াতে তখন ছেলেটাও উঠে এসে কিছু বলবে তার আগেই মৌ ঠাস ঠাস করে ছেলেটার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। তারপর ও শার্টের কলার ধরে বলতে লাগলো, তোর মতো লম্পটগুলোকে হয়তো সেই জন্যই এত হ্যান্ডসাম আর স্মার্ট আর সুন্দর দেখতে হয়। এত সুন্দর করে কথা বলে, তাই না? মেয়েদের সম্মান নিয়ে তারা ছিনিমিনি খেলে, আর এরকম বাজে কিছু চিন্তা করে বলেই তাদের এত মাসুম দেখতে হয়। বাহ, এত গুছিয়ে মিথ্যা কথা বলা। তাহলে তুই বল, তুই কি করেছিস? আর এখানে কিভাবে ভিডিওটা এডিট করা হলো আমাকে একটু এক্সপ্লেন কর, আমরাও শুনি। ছেলেটা কিছু বলার আগে ঈশানও ওকে কষে 2টো থাপ্পড় মারল। ছেলেটা সেখান থেকে চলে যাবে তার আগেই মৌ তেড়ে এসে পায়ে স্যান্ডেল খুলে সেটা দিয়ে মারতে লাগলো। ছেলেটা দৌড়ে পালালো। তখন ঈশান মৌকে ধরে ফেলল, কারণ মৌ ছেলেটার পেছনে যেতে নিল। তাই ঈশান ওর কোমরে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বেবি প্লিজ পাগলামি করো না, তোমার সাথে যেটা হবার ছিল সেটা হয়েছে। তুমি আমার কথা বিশ্বাস করোনি। আমি তোমায় বারবার করে বলেছি এইসব ছেলেগুলো ভালো নয়। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার কথা বিশ্বাস করো না। দেখলে তো, এখন আমার কথাই সত্য হলো। ও তোমাকে ভালোবাসেনি, তোমার টাকা আর তোমার এই সুন্দর চেহারার লোভে পড়েছিল। তোমার সাথে বাজে কিছু করেই চলে যেত। ও তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতো, এসব করাতে বাধ্য করতো, আর দিন শেষে মেয়েটার মতো তোমাকেও ঠকাতো। মেয়েটা মাথা নিচু করে পাশে দাঁড়িয়ে আছে। ঈশান তখন মেয়েটাকে সব সত্যি বলতে আরম্ভ করলে তখন মেয়েটা নিজে থেকেই সব সত্যিটা বলল। সব শোনার পর মৌ চুপচাপ দাঁড়িয়ে রইল। ঈশান মৌয়ের একটা হাত ধরে বাসায় যাওয়ার কথা বলতে মেয়েটা কান্না করে দিল। ঈশান ওকে হাত ধরে নিয়ে যেতে গেলে মেয়েটা দাঁড়িয়ে রইল। ঈশান কিছু একটা ভেবেই হুটহাট করে মৌকে পাঁজা কোলে তুলল। মৌ ভয়ার্ত চোখে সামনের দিকে তাকালে ঈশান বলল, আমি তোমাকে এত ভালোবাসি, তারপরেও তুমি আমাকে ইগনোর করছো। তুমি আমার ভালোবাসাটাকে বুঝতে চাও না, সেজন্য তোমার সাথে এরকম কিছু হলো। এখনও সময় আছে জান, সব কিছু ঠিকঠাক করে নাও। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভাববে। তুমি কয়েকটা দিন সময় নাও, তারপর আমরা খুব সুন্দর আর অনেক বড় আয়োজন করে বিয়েটা করব। সবাই জানতে পারবে আমাদের বিয়ের কথাটা। দেখো, তারপর থেকে তোমাকে আর কোনো ছেলে ডিস্টার্ব করবে না। তুমি আমার কথাটা বিশ্বাস করো বেবি, আমার অনেক হ্যাপি থাকবো। তুমি এরকম পাগলামি করো না। তুমি হাইপার হয়ে গেলে আমাকেও যে খুব বেশি হাইপার হতে হবে জান। মেয়েটা কিছু বলার আগেই ঈশান ওর গালে একটা চুমু খেলো। মৌকে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে উঠে বসলো। তারপর মেয়েটাকে কোলের মধ্যে টেনে নিল। মৌ চুপচাপ করে আছে। ঈশান এই মুহূর্তে মৌকে কোনো কথা বলবে না। এত বড় একটা ভুল করেছে সেটাই হয়তো ভাবছে। ঈশান মৌকে এক হাতে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো আর এক হাতে ড্রাইভ করতে লাগলো। বাসায় এসে জোর করে মেয়েটাকে রুমে নিয়ে গেল। ফুপি এই বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান সবটাই বলল। মৌয়ের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে আর ছেলেটার বাজে চেহারাটা আর মুখোশ খুলে গেছে বলেই মৌ এরকম করে কষ্ট পাচ্ছে, কিন্তু 2 দিন বাদেই সব ঠিক হয়ে যাবে। তারপর ওর মাথায় কিছুক্ষণ হাত বোলালো। মেয়েটা চুপচাপ করে আছে আর ঈশান অনেক কথাই বলল, কিন্তু কে জানে মেয়েটা কি ভাবলো। চুপচাপ চোখ বন্ধ করে রাখলো। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিতেই মেয়েটা কখন ঘুমিয়ে পড়েছে। তারপর যখন ঘুম ভাঙলো তখন উঠে দেখলো ঈশান রুমে নেই। তার মানে ছেলেটা চলে গেছে। ছেলেটার উপর যদিও রাগ হচ্ছে, তারপরও মনে হচ্ছে ওর জন্যই আজকে এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেল। না হলে পরবর্তীতে হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলতো। ছেলেটার সাথে কয়েকটা দিনেই মৌ একদম বাজেভাবে জড়িয়ে পড়েছিল। অন্যদিকে ঈশান ভাবলো এবার মৌ হয়তো কিছুটা হলেও ওর দিকে মুভ করবে। কিন্তু ঈশানের ধারণাটা যে ভুল ছিল সেটা কয়েকদিন পর বুঝতে পারল।
মেয়েটা কয়েকদিন চুপচাপ থাকলেও ঈশান ওকে নিয়ে প্রতিদিন একটু একটু বেরিয়েছে, এদিকে ওদিকে ঘুরতে গেছে। মেয়েটা যেসব পছন্দ করে সেই সবই করেছে। তারপরও মেয়েটার তাতে কোনো কিছুতেই মনোযোগ নেই। সপ্তম দিনের মাথায় ঈশান মৌকে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। তারপর একটা রিং বের করে ওর সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। কিন্তু মেয়েটা রিপ্লাই তো দিলই না, উল্টো ওকে রিজেক্ট করে সেদিন একাই বাসায় চলে আসে। ঈশান হতবাক, হতভম্ব আর হতাশ হয়ে বাসায় ফিরল। সেদিন সন্ধ্যার মুখে যখন ঈশান বাসায় এসে জানতে পারে মৌ রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, তখন ভাবলো হয়তো ওকে খুব বেশি ঘৃণা করে, নয়তো কোনো বাধার কারণে ভালোবাসতে পারছে না। আমরা তাদেরই খুব বেশি বিরক্ত মনে করি যাদেরকে খুব বেশি ঘৃণা করি, খুব বেশি অসহ্য মনে করি। ঈশানও হয়তো মৌয়ের কাছে ঠিক তেমন কেউ। এসব জানে না আদেও কখনো মৌ ওকে ভালোবাসবে কিনা। তবে মৌয়ের ভালোবাসাটা ওর জীবনে খুব প্রয়োজন ছিল। ঈশান জানে এই রাগী মেয়েটার মনটা খুব ভালো, তবে ওকে কখনো নিজের করে পাওয়া হবে কিনা ঈশান জানে না। তবে জোর করে যে খুব বেশি লাভ হবে না। ওকে যে নিজের কাছে ধরে রাখতে, তাতে মেয়েটা কষ্ট পাবে, আর এতে করে ওর প্রতি ভালোবাসাটা না আরও ঘৃণা বেশি করে তৈরি হবে। তাই ঈশান ওকে স্বাধীনতা দিতে চায়। সেজন্য আগে ওর সম্পর্কটা যে বাজে ছেলেটার সাথে ছিল সব খোঁজ খবর নিয়ে জানতে পারে, আর জানার আগেই ও সিদ্ধান্ত নিয়েছিল যে করেই হোক এমন কিছু না থাকলে এসব ঈশান ভেঙে দেবে। তাই দেশে এসেছিল। তবে একটা বিশ্বাস ছিল, দেশের বর্তমানকার ছেলেগুলোর মধ্যেও এখন এসব কমন বিষয় হয়ে গেছে। আর সেটাই হলো। সপ্তম দিনের মাথায় সেদিন ডিনারের পর ঈশান মৌয়ের রুমে অনুমতি নিয়ে ঢুকলো। মেয়েটা অবাক হলো। তখন ঈশান এসে ওর থেকে দূরে দাঁড়িয়ে রইল। মেয়েটা বেটে আছে। ঈশান তখন ওকে বলতে লাগলো, তখন ইগনোর করে চলে আসলে কেন? কিছু তো একটা উত্তর দিতে। ঘৃণা করো, খারাপ লাগে আমাকে, আমার চেহারা ভালো না, তোমার সাথে যায় না, তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না, কিংবা তোমার মনের মতো না, সবটা বলতে আমার কি দোষ সেটা তো অন্তত একটাবার বলতে পারতে। তা না করে এমন করে ইগনোর করে গেলে সেটাতে কোনো সমাধান হবে না। মৌ, আমি আবারও বলছি, আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। এই জন্য সব বিষয়ে সব কিছুতেই জোর করি, আর জোরটা আমি আগে কখনো করিনি, সেটা তুমিও খুব ভালো করেই জানো। তোমার কাজ ও কর্মের জন্যই করতে হয়েছে। তাহলে এখন কেন আমাকে মানতে পারছো না? একটা সুযোগ দিয়ে দেখো আমি ঠিক তোমাকে কতটুকু ভালোবাসি। এত বেশি পাগল মনে হয় আমাকে না? অতিরিক্ত ভালোবাসি বলেই সত্যি এত বেশি ঘৃণা করো? আমাকে একা থাকতে দাও প্লিজ, জোর করো না। কোনো বিষয়ে জোর করে যে কোনো কিছু হয় না, সেটা তুমি খুব ভালো করেই জানো। 2 দিন বাদে আমাদের বিয়ে, আর তুমি এখন এই কথা বলছো? আমি কি ইচ্ছে করে তোমার সম্পর্ক নষ্ট করেছি সেই জন্য তুমি আমায় দোষারোপ করবে? নাকি ওরকম একটা লম্পট তোমার লাইফ থেকে চলে গেছে তার জন্য খুব বেশি আফসোস হচ্ছে? তাহলে চলো আমি আবার তোমাদের সম্পর্কটা করিয়ে দিই। ঈশান প্লিজ এখান থেকে যাও, আমি কথা বলতে চাইছি না। আমাকে একটু সময় দাও, আমি এই মুহূর্তে এসবের জন্য কোনোভাবেই প্রস্তুত না। তুমি জানো খুব ভালো করেই যে আমার মনের অবস্থাটা ঠিক কেমন। জোর করে কি তুমি আমার থেকে ভালোবাসা আদায় করতে পারবে? নাকি জোর করে আমাকে ভালোবাসার চেষ্টা করলে সেটাতে সফল হবে? ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তুমি আমায় বলো তুমি কী জন্য আমাকে অপছন্দ করো? নাকি আমি একটু বেশি রাগী বলে? মৌ আর কোনো কথা বলল না। ঈশান তখন এক প্রকার বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। গত 2 দিনে মেয়েটাকে আর কোনো প্রকার ডিস্টার্ব করেনি ঈশান, আর করবেই বা কেন? মেয়েটা একা থাকতে চায়। ঈশান একটা সপ্তাহ ওকে এমন করে সুযোগ দিল, আর এই একটা সপ্তাহ পরেও যখন মৌয়ের থেকে কোনো প্রকার রেসপন্স পেল না, তখন ঈশান খুবই বিরক্ত হলো আর প্রচণ্ড পরিমাণে রেগে গেল। ঈশান জোর করেই সেদিন মৌয়ের সাথে কথা বলার চেষ্টা করলে মেয়েটা চলে যেতে নিলে ঈশান ওর একটা হাত ধরে আর জোর করে কাছে টেনে আনতেই মৌ ছেলেটাকে দূরে সরানোর চেষ্টা করলো। ঈশান মৌয়ের কোমর জড়িয়ে ধরে বলতে লাগলো, আর কতদিন আমাকে এমন করে ইগনোর করবে? 2 দিন বাদে আমাদের বিয়ে, আর এখনও তুমি আমাকে এত বেশি ঘৃণা করো? আমি কি এমন অন্যায় করেছি আমাকে একটু বলো। তোমাকে ভালোবাসাটা আমার জন্য অন্যায় ছিল মৌ? তোমাকে খুব বেশি আর স্বাধীনতা দেওয়া আর আদরে রাখাটা আমার জন্য অন্যায় ছিল বলো মৌ? ঈশান আর কিছু বুঝে ওঠার আগেই মৌ জোরে সোরে ছেলেটার গালে একটা থাপ্পড় মারল। ঈশান মেয়েটাকে ছেড়ে দিল, মাথা নিচু করে রাখলো। তখন মৌ বলতে লাগলো, অসভ্য ছেলে কোথাকার! তুমি বুঝতে পারো না তোমাকে আমার কতটুকু বিরক্ত লাগে?
তুমি আমাকে বাঁচিয়েছো, তার মানে এই না যে প্রতিদান হিসেবে তোমাকে আমার ভালোবাসতে হবে। যাকে কখনো ভালোবাসিনি, মন থেকে যার জন্য কোনো ভালোবাসা আসেনি, তাই কী করে ভালোবাসবো? একটাবার বুঝতে পারো না? তুমি জোর করে কাছে আসার চেষ্টা করলে এগুলো খুব বেশি ভালো হবে। আমি যতটা তোমাকে দূরে সরানোর চেষ্টা করি, তুমি জোর করে আমার কাছে আসার চেষ্টা করো। তোমাকে আমি বোঝাতে পারি না তোমাকে কতটা বিরক্ত লাগে আমার। তুমি তুমি জোর করে আমাকে আটকে রাখতে চাইছো। কেন কেন আছো এখানে? চলে যাও, চলে যাও এখান থেকে, আমার লাইফ থেকে চলে যাও। আমি একা থাকতে চাই কিছুক্ষণ। আমি চলে গেলে, তোমার লাইফ থেকে দূরে গেলে খুশি হবে তুমি? তারপর যদি তোমাকে আর কেউ ভালোবাসার কথা না বলে, একটা দিনের জন্য যদি তোমাকে এমন করে না জ্বালায়, তখন তোমার কি খুব বেশি ভালো লাগবে? মনে হবে না যে একটা পাগল ছিল, যে তোমাকে সত্যিই পাগলের মতো ভালোবেসেছিল? না না না, তুমি চলে গেলে, না না না, তুমি চলে গেলে আমি অনেক ভালো থাকবো। কারণ তোমার সাথে থাকা কিংবা তোমাকে ভালোবাসার কথা আমি কল্পনাও করতে পারি না। তুমি আব্বু আম্মুকে জোর করে রাজি করিয়েছো, জোর করে বিয়ে করলে শুধু আমার সাথে শারীরিক সম্পর্কটা করতে পারলে। কিন্তু কিন্তু আমার থেকে কখনো ভালোবাসা নামক জিনিসটা তুমি পাবে না। তোমার সাথে বিয়ে হলে আমি শুধু জীবন্ত লাশ হয়েই থাকবো। এখন তুমি কি চাও? যে তোমাকে ভালোবাসে না তাকে এমন করে জোর করে কাছে আটকে রাখতে? আমি তোমাকে কখনো ভালোবাসবো না, কখনো না। ঘৃণা করি তোমাকে। তুমি তুমি সেই দিনে আমাকে খুব বাজেভাবে স্পর্শ করেছো, আর আজকেও তাই করার চেষ্টা করছো। আমি এসব কিচ্ছু মানি না, আর মানবও না। তুমি যদি জোর করে বিয়ে করতে চাও তো করতে পারো, কিন্তু আমি তোমার সাথে থাকবো না। সুযোগ পেলেই পালিয়ে যাব। তাহলে কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে বলো? তার সাথেই তোমাকে আমি বিয়ে দিব, তাকেই তোমার জন্য নিয়ে আসবো। তারপরেও আমি চোখের সামনে থেকে সবটা দেখতে চাই। তোমার আব্বু আম্মুর পরে তোমাকে আমার থেকে আর কে বেশি ভালোবাসবে, আমি তাকে একটু দেখতে চাই। এখান থেকে চলে যাব। আমাকে বলো, তুমি কাকে ভালোবাসো? যে সেদিন তোমাকে ঠকালো তাকে, নাকি অন্য কাউকে? আমাকে বলো। আমার পর কে তোমাকে এর থেকে বেশি ভালোবাসতে পারবে? আমি তাকে এনে দিব তোমার জন্য। তোমাকে এত ফেভার করতে হবে না। তুমি তুমি এখান থেকে যাও। তোমাকে আমি বলেছি না তুমি আমার কাছে এসো না, আসবে না। যদি আসো তাহলে কিন্তু আমি নিজের কোনো ক্ষতি করে দেবো। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো তোমাকে আমি অসহ্য মনে করি, এরপরে তুমি এসব করছো। মৌ কথাগুলো বলে কাঁদতে লাগলো। তখন ঈশান চলে যেতে নিয়েও আবার ফিরে আসলো। মৌ ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। ঈশান সামনে হাত উঁচু করে তারপর একটু কাছে এগিয়ে আসতেই মৌ চলে যেতে চাইলে তখন ঈশান ওর মুখের দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, জান পাখি, একটা সুযোগ দাও আমাকে। আমি কথা দিয়েছি তোমার মনের মতো হয়ে দেখাবো। তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। যেটা চাও সেটাই হবে। আমাকে একটা সুযোগ দাও। বিয়ের পর দরকার হয় তুমি সময় নিও, যত খুশি সময় নিও। তুমি যা বলবে আমি তাই শুনবো। জান প্লিজ একটা সুযোগ দাও। মৌ ফুপিয়ে কেঁদে উঠতেই ঈশান ওর মুখ থেকে হাত সরিয়ে ফেলল। তারপর কিছুটা দূরে গিয়ে ছলছল নয়নে মেয়েটার দিকে তাকালো। তাহলে অতিরিক্ত ভালোবাসাই কি ওর জন্য কাল হয়ে দাঁড়ালো? প্রত্যেকটা দিন যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আর প্রত্যেকটা মুহূর্তেই ঈশানের কাছে যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে। ওর বারবার মনে হচ্ছে এই যন্ত্রণা কখনো শেষ হবে না। যাকে এত ভালোবেসেছে আব্বু আম্মুর পরে, যাকে নিজের সবচেয়ে আপন ভেবেছে, ঈশান ভেবেছে ফুপি ফুপার মতো তাদের মেয়েটা ওর কাছে খুব বেশি প্রিয় হয়ে উঠবে। কিন্তু না, এই মেয়ে তো ওকে ভালোবাসা দূরে থাক, ওকে ঘৃণা করে, ওকে সব সময়ের জন্য এড়িয়ে চলে। এত ভালোবাসার পরেও আপনি যার ভালোবাসাটা দেখতে পান না, যার ভালোবাসাটাকে আপনার কাছে এত বেশি তুচ্ছ আর অসহ্য মনে হয়, তাহলে আমি বলবো আপনি একটা কাউকে কখনো ভালোবাসার যোগ্যতাই রাখেন না। সমস্যাটা কি হচ্ছে জানেন তো? আমাদেরকে যারা ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি, তাদের কেউই আমরা কিংবা আমাদেরকে যারা ভালোবাসে তাদের কাউকে বিশ্বাস করি না, সহ্য করতে পারি না। তারপর যখন দূরে চলে যাই তখন এক প্রকার আফসোস আর এক আকাশ পরিমাণ হতাশা আর খারাপ লাগাটা আমাদের ভেতরে থাকে। আমরা জানি তখন যে একমাত্র ভালোবাসার মতো সেই মানুষটাই ছিল। ঈশানের আজকাল তেমন মনে হয়। সেদিন ময়ের রুম থেকে আসার পর ঈশান ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো শাওয়ার নিয়েছে। 2 ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে বসে ভিজেছিল। তারপর যখন হুঁশ ফেরে তখন বেডে শুয়েছিল আর বুঝতে পেরেছিল যে জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। ঈশান উঠে বসার চেষ্টা করলে ফুপি বলতে আরম্ভ করলো, তোমাকে উঠতে হবে না, কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। উঠে পড়ছো কেন? শুয়ে থাকো।
শরীরের এই অবস্থা করলে কি করে আব্বু? ঈশান আশেপাশে তাকাতে লাগলো। বুঝতে পারলো মৌ একটাবারের জন্য ওকে দেখতে আসেনি। আর পুরো দিনে ঠিক তাই হলো। একটাবারের জন্য ও রুমের আশেপাশেও দেখলো না। খুব বেশি খারাপ লাগলো এটা ভেবে যে মেয়েটা ওকে এতটা পরিমাণে ঘৃণা করে। সেদিন বাজেভাবে টাচ করার জন্য নাকি অতিরিক্ত ভালোবাসার জন্য? এইসব প্রশ্নই আজকাল মনে আর মাথায় ঘোরাফেরা করে। 2 দিনের বেশি সময় লেগে গেল জ্বরটা নামতে। তবে জ্বর নামলেও ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড়টা তো কিছুতেই কমছে না। ঈশান অনেকবার চেষ্টা করেও মৌকে বোঝাতে না পেরে শেষে হাল ছেড়ে দিল। কয়েকটা দিন দেখবে ভাবল। ফুপা বিয়ের কথা বলতেই তখন ঈশান ওদের বারণ করল এসব নিয়ে আর কোনো ঝামেলা না করতে। মৌ যদি নিজে থেকে বিয়েটা করতে চায় তারপর না হয় এসব নিয়ে ভাববে, কিন্তু তার আগে জোর জবরদস্তি করে মেয়েটার ওপর কিছু চাপিয়ে দিতে চায় না। ঈশান সেদিন এসব কথা বলে যখন ফুপি ফুপার সামনে থেকে চলে গিয়েছিল তখন রাবেয়া বেগম খুবই হতাশ হয়েছিল। বুঝতে পেরেছিল তার মেয়ের কাজকর্মের জন্যই এরকম কিছু হয়েছে। পুরো 1 মাস কেটে গেল। এর মাঝে ঈশান অনেকবার মৌয়ের সাথে কথা বলার, দেখা করারও চেষ্টা করেছে। মেয়েটার রুম থেকে বেরোলেও বাইরে গিয়েছে, আবার আগের মতো স্বাভাবিক করতে শুরু করেছে। তারপরও ঈশানের প্রতি একটু সদয় হতে পারেনি। তার জন্য ঈশান নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছে। কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না ছেলেটা, এটাই ভেবেছে। দেশে আসার পর থেকে অনেক দিন ধরেই ইচ্ছে করছিল স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে যাওয়ার আগে একবার দেখা করার। যাদের সাথে চেনা পরিচিত ছিল সেসব বন্ধুদের সাথে একটা বার যোগাযোগ করার জন্য ঈশান 7টা দিন ধরে ওদের খুঁজেছে। অনেক খোঁজাখুঁজির পর পেয়েওছে। সবাইকে এক জায়গায় করল। পুরনো সেই 4-5 জন বন্ধু এক জায়গায় হবার পর ঈশানকে দেখে সবাই বেশ ভালোভাবেই ওর সাথে কথা বলল। ওর এরকম বদলে যাওয়া দেখেই হয়তো সবাই অনেক বেশি অবাক হয়েছে। ঈশান সবার সাথেই হেসে হেসেই কথা বলল, তবে মনের ভেতর থেকে হাসিটা আসছে না, আর অন্তরের থেকে দীর্ঘ নিঃশ্বাসটা কিছুতেই কমছে না। ঈশান বেশ খানিকটা সময় নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর সন্ধ্যার মুখে বাসায় ফিরল। ঈশান এমন এলোমেলো অগোছালো অবস্থাতে দেখে ফুপিও পেছন পেছন রুমে আসলো। ফুপি কিচেন থেকে ছেলেটাকে দেখতে পেয়েছে, তাই এগিয়ে আসলো। এর মাঝে ঈশান রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। ফুপি এসে ওর বেডের সামনে দাঁড়াতেই তখন ঈশান একটু হাসার চেষ্টা করলে ফুপি জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। তখন ঈশান এগিয়ে আসলো, তারপর ফুপির হাত ধরে টেনে বেডে বসালো। ছেলেটা এগিয়ে এসে রাবেয়া বেগমের কোলের মধ্যে মাথা রাখলো। ছেলেটার এরকম হঠাৎ পাগলামিতে ভদ্রমহিলা খানিকটা অবাক হলেন। ছেলেটার আব্বু আম্মু কেউ বেঁচে নেই, না হলে এই পাগলামিটা হয়তো ওর আব্বু আম্মুর সাথেই করতো। ফুপি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। তখন চোখ বন্ধ করে রেখেই বলতে লাগলো, আচ্ছা ফুপি, আমি খুব খারাপ তাই না? সেজন্য আমার সাথে কেউ থাকতে চায় না বলো? আমার মনে হয় আমি সবার থেকে দূরে থাকারই ভালো। আমি যখন আব্বা আম্মুর সাথে ছিলাম ওরা আমাকে ছেড়ে চলে গেল, সব কিছু ঠিকই ছিল। এখন তোমার মেয়েকে ভালোবাসি, দেখো সে আমার সাথে থাকতে চায় না, তাই না? আমি খারাপ বলেই সবাই চলে যায় না? আমি বুঝে গেছি আমাকে ভালোবাসার মতো না এই পৃথিবীতে কেউ নেই ফুপি, কেউ নেই। এমন করে বলছো কেন আব্বু? আমি তো তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার কোনো ছেলে নেই। আমি একমাত্র মেয়ের বিয়েটা তোমার সাথে দিতে চেয়েছি। আমি জানি আমার মেয়েটা বিয়েতে রাজি নয়। আমি জোর করে হলেও ওর বিয়ে তোর সাথেই দেব। তুমি এরকম পাগলামি করো না। দেখো সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে বোঝাবো। মৌ আমার কথা রাখবে, দেখো। থাক না পপি, জোর করে কাউকে কিছু বোঝাতে হবে না। জোর করে যেটা হবে সেটা মনের বিরুদ্ধে। আমি অনেক ট্রাই করেছি, জোর করারও চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে বুঝে গেছি আসলে জোর করে কিছুই হয় না পপি। আমি অনেক ভেবে দেখলাম, জানো তো, যে যেটা চায় তাকে সেটা দিয়ে দেওয়াই ভালো। আমার মেয়েটা তোমার সাথে রাগারাগি করেছি আব্বু, গায়ে হাত তুলেছি, আমাকে বলো। আমি দেখো ওকে বকা দেব। তুমি এরকম কান্নাকাটি করো না। দেখো খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আর তোমাদের বিয়েটা হয়ে গেলেও ঠিকই তোমাকে ভালোবাসবে মৌ। ঈশানকে ফুপি অনেক কথাই বোঝানোর চেষ্টা করলো। তারপরও ঈশান নিজের মনকে বোঝাতে পারছে না।
অনেকক্ষণ ফুপি মাথায় হাত বুলিয়ে দিতেই ঈশান ঘুমিয়ে পড়ে। এমন করে পুরো একটা মাসে বাড়িতে কাটলো। কিন্তু এই একটা মাসে ঈশানের যন্ত্রণাটা আরও বেড়েছে। মনে হয়েছে দূরে থাকলেই হয়তো সবটা ঠিকঠাক থাকতো। ঈশান চায়নি যাকে ভালোবাসে তার ভালোবাসাটা অসম্মানিত হোক, কিংবা সেটা অন্য কেউ সেটাকে নোংরা করুক। তাই দেশে এসেছিল হুটহাট করে। ভেবেছিল জোর করে মেয়েটাকে বিয়ে করবে। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভালো হয় না। ঈশান সেটা খুব ভালো করেই জানে। তাই রাগের মাথায় আর কোনো সিদ্ধান্ত নিতে চায় না। মেয়েটা যে ওকে ঘৃণা করে, প্রচণ্ড পরিমাণে বিরক্তি ভাবে। ঈশান সেটা মেনে নিয়েছে। ঈশান তারপরও নির্লজ্জের মতো মৌয়ের কাছে আসলো। রুমে এসে দেখলো মেয়েটা রুমে নেই। ব্যালকনিতে আসলো, সেখানেও নেই। বিকেলবেলা হয়তো ছাদে গেছে। ঈশান ছাদে এসে দেখলো মেয়েটা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। ঈশান এসে ওর থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। একবার আর চোখে ওর দিকে তাকিয়ে থেকে বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল মৌ। ঈশান তাচ্ছিল্য করে হেসে ফেলল। তারপর বলতে লাগলো, মানুষ যেমন নিজের ভালোবাসার মানুষটার উপস্থিতি অনুভব করতে পারে, তেমন ঘৃণা করা ব্যক্তির উপস্থিতিটাও টের পায়। ঠিক আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম। আচ্ছা, ভালো তো কখনো বাসনি, আমার জন্য কি একটু মায়া তৈরি হয়নি তোমার মনে? মামাতো ভাই হিসেবেও তো অন্তত একটু মায়ার জন্ম নেওয়া উচিত ছিল আমার প্রতি। সেটুকুও নেই, তাই না? আচ্ছা, আমার ভুলটা কি একটু সেটা বলবে? আমি শুধু এই প্রশ্নটা তোমার কাছে উত্তরে জানতে চাই। আমার ভুলটা কি ছিল? ভালোবাসো না, আমি সেটা মেনে নিয়েছি। আমি জোর করে তোমার সাথে আর কোনো কিছু করব না। তারপরও একটাবার একটু বলো, আমার কি দোষ ছিল যার জন্য তুমি আমায় ভালোবাসতে পারলে না? তুমি এখান থেকে চলে কেন যাচ্ছ না? বারবার বিরক্ত কেন করছো? তুমি বুঝতে পারো না তোমার এসব কাজকর্ম আমার কাছে বিরক্ত লাগে, অসহ্য মনে হয়। তুমি প্রতিনিয়ত আমাকে জোর জবরদস্তি করছো, যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। হয় তুমি এগুলো বন্ধ করবে, না হলে আমাকে এই বাসা ছেড়ে যেতে হবে। সেটাই তুমি চাও? আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। ঈশান নিজের প্রশ্নের উত্তর পেল না, যার জন্য নিজেরও খুব খারাপ লাগলো। মেয়েটা ওকে এত অসহ্য ভাবে। ঈশান সেখান থেকে চলে আসলো। আসার সময় বলতে লাগলো, আজকে শেষবারের মতো বলে যাচ্ছি, আমি না তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম মো। আমি পাগলের মতো ভালোবাসতাম বলেই রাস্তার পাগল ভাবলে। ভালো থাকবে আর সবসময় হাসি খুশি থাকবে। এমন কোনো ভুল করো না যার জন্য বাবা মায়ের সম্মানটা নষ্ট হয়। আমি চাইবো সবসময় তুমি ভালো থাকো, সবসময় নিজেকে সাবধানে রেখো। কারণ এই শহরের প্রত্যেকটা অলিতে গলিতে তোমাকে খারাপভাবে আর বাজেভাবে ছুঁয়ে দেওয়ার জন্য কিছু জানোয়ার ওত পেতে বসে থাকে, আর তুমি সেটা বুঝতে পারো না। আমি তোমাকে অনেক বেশি মিস করবো মো, কখনো তোমাকে ভুলতে পারবো না। সত্যি অনেক বেশি ভালোবেসেছিলাম, যেটা তোমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না। কথাগুলো বলেই ঈশান সেখান থেকে চলে যায়। মৌ সেখানেই দাঁড়িয়ে রইল। ভাবলো ছেলেটা একটু বাদে এসে আবার বিরক্ত করবে, আজ বাদে কালই আবার জ্বালাতে আসবে। কিন্তু মৌয়ের আজকের ধারণাটা ভুল ছিল। পরদিন মৌ নিচে এসে দেখলো আব্বু আজকে বাসাতেই আছে, কিন্তু ঈশানকে দেখা যাচ্ছিল না। সকাল থেকে শুরু করে নিয়ে দুপুর অবধি ছেলেটার সাথে একটা বারও দেখা হলো না। তাহলে মনে হয় বাইরে গেছে। বিরক্তি নিয়ে এসবই ভাবছিল। তার মাঝখানে আম্মু রুমে আসলো, এসে বলতে আরম্ভ করলো, মৌ তোমার আব্বু তোমার জন্য ছেলে দেখছি, তাই আর কি বলছিল। তোমার যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, তার সাথে আমরা তোমার বিয়ের কথা বলবো। আম্মুর কথাতে মৌ অবাক হলো। শেষে আব্বু আম্মু কিনা ওর জন্য ছেলে দেখছে। তাহলে ঈশানের কি হলো? ঈশানের সাথে ওর বিয়ে হওয়ার কথা। জোর জবরদস্তি করে হলেও আজ বাদে কাল বিয়ে দিল বলে। যেখানে আজকে আম্মু এসে বলছে ওর নাকি অন্য কাউকে পছন্দ থাকলে বলতে। কি জানি একটা অস্বস্তি ফিল হচ্ছে। বারবার ইচ্ছে করছে জানতে ঈশানের কি হলো তাহলে। ছেলেটা কি ওকে বিয়ে করতে বারণ করে দিয়েছে? কিন্তু মৌ চুপ করে আছে দেখে আম্মু বারবার জিজ্ঞেস করতে লাগলো ওর কোনো ছেলেকে পছন্দ আছে কিনা। অবশেষে মেয়েটা মাথা নেড়ে না জানালো। তাহলে নিশ্চয়ই আমরা যেখানে বলবো সেখানে ছেলেটিকে পছন্দ করবে। অবশ্য তোমার মতামতের বিরুদ্ধে গিয়ে কিছু করব না, কিন্তু তোমার বয়স হচ্ছে, বিয়ের বয়সটা পেরিয়ে গেলে শেষে ভালো ছেলে পাওয়া যাবে না, সেজন্যই এরকম করা। হ্যাঁ, এখন যদি বিয়ে না করতে চাও তাহলে আজকের পর থেকে আর কেউ বিয়ের কথাই বলবে না।
তবে একটা কথা শুনে রাখো, তোমার আব্বু রেগে গেলে এসব বিষয় নিয়ে আর কখনো তোমার সাথে কোনো কথাই বলবে না। মৌয়ের বিয়ের কথা শুনে কেন জানি ঈশানের কথাটা খুব জানতে ইচ্ছে করছিল। তাহলে ঈশান কোথায়? ঈশানের সাথে ওর বিয়ে, দিন শেষে দেখা যাবে সেই ছেলেটার সাথেই বিয়ে। বিরক্তি নিয়ে চুপচাপ রইল। রাতে ডিনারের সময় ঈশানের সাথে দেখা হয়নি। এখন বেশ খানিকটা অবাক হলো মৌ। ছেলেটা মনে হয় বাইরে কোথাও একটা গেছে ঘুরতে, না হলে আসার পর থেকে একটা দিনের জন্য ওকে রাতে পাইনি এমনটা হয়নি। তাহলে আজকে কোথায় গেল? মনে এত কৌতূহল থাকা সত্ত্বেও আম্মুকে কোনো প্রশ্ন করল না। পরদিন সকাল গড়িয়ে দুপুরের দিকে যখন আব্বু লাঞ্চের জন্য আসলো, তখন সবাই একসাথেই খাচ্ছিল। ঈশানকে না দেখে মৌ অনেক বেশিই অবাক হলো। তারপর যখনই কিছু জিজ্ঞেস করতে নিবে, আম্মু ওর দিকে কেমন করে যেন তাকালো। আব্বুর সামনে তেমন কিছু বলার সাহস হলো না মৌয়ের। তবে আব্বু খাওয়া দাওয়া করে চলে যেতেই বারবার ইচ্ছে করছিল বিষয়টা জানার জন্য। এর মাঝখানেই আম্মু কিছু একটা নিয়ে আসলো। তারপর ওর বেডের উপর রেখে দিয়ে বলতে লাগলো, দেখো, এখানে পাত্রের ছবি আছে, যাকে পছন্দ হয় তাকেই রাখবো। তারপরও মতের বিরুদ্ধে গিয়ে কিছু করতে হবে না। আর যদি বিয়েটা না করতে চাও, তার জন্য সরাসরি বলে দিতে পারো। বিয়ে ঠিক করার পর কিন্তু কোনো ঝামেলা করতে পারবে না, বলে রাখলাম। মৌ মাথা নেড়ে না সূচক উত্তর দিতেই আম্মু চলে যেতে গেলে তখন মেয়েটা বলতে লাগলো, তোমাদের কি হয়েছে বলো তো? কালকে থেকেই দেখছি সকালে এড়িয়ে যেতে চাইছো। আর সবচেয়ে বড় বিষয়, ঈশানের সাথে আমার বিয়ের কথা ছিল, ওর সাথে বিয়েটা ঠিক করে রেখেছিলে, তাহলে এখন কেন? আম্মু একবার মৌয়ের দিকে তাকালো, তারপর তাচ্ছিল্য করে হেসে বলল, তোমার কি মনে হয় ছেলেটা রাস্তার কুকুর, নাকি কোনো জন্তু জানোয়ার যে এতবার করে ওর সাথে মিসবিহেভ করলে, সিন ক্রিয়েট করলে, দিনের পর দিন হাজারটা অপমান অপদস্থ করলে সে ছেলেটা তোমার পায়ের কাছে বসে থাকবে? এত নির্লজ্জ বেহিয়াও নয়। তুমি যদি ভেবে থাকো ওর সাথে জোর করি আমরা তোমার বিয়ে দিতাম, তাহলে সেটা ভুল করছো। আর হ্যাঁ, আমরা জোর করলে ঈশান তোমাকে বিয়ে করতো না। ঈশান নিজেই বলছে জোর করে কখনো কাউকে ভালোবাসা যায় না। এটা তোমার কথা আমি খুব ভালো করেই জানি। আর এটাও জানি যে তুমি ওকে এখান থেকে চলে যেতে বাধ্য করেছো। একটা ছেলেটি কতটুকু অসহায় হলে যাবার সময় আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেছে জানো? আমার ভাই আর তার বউ মারা যাওয়ার পর থেকে ওকে আমি নিজের ছেলে বলেই ভাবি। ভেবেছিলাম নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে অনাথ ছেলেটাকে নিজের কাছে রেখে দেব, কিন্তু সে সুযোগ আর হলো কই। আমার মেয়ে খাঁটি সোনা চিনতে পারল না। এত ভালোবাসা একটা ছেলেকে সে দূরে সরিয়ে দিল। আজকের পর থেকে তুমি ওকে আর দেখতে পাবে না। আর হ্যাঁ, যদি দেখতে পাও সেটা তোমার বিয়ের দিনই দেখতে পাবে। ও আর আসবে না তোমার জন্য, অন্তত তো আর কখনো আসবে না। তোমার জন্য পাগলামি করাটা এরপর থেকে বন্ধ করে দিবে। না জানি আমার সাথেও যোগাযোগটা বন্ধ করে দেয় কিনা। আম্মু হিসেবে তোমার ভালো চাওয়াটা হয়তো অনেক বড় অন্যায় ছিল, আর ভুল করে ফেলেছিলাম। সেজন্যই এরকম করে আমাদেরকে ছেলেটার সামনে ছোট করে দিলে। আমি তোমাকে জোর করতাম না বিয়ের জন্য, তোমার মুখ থেকে শুনতে চাইতাম। অথচ তুমি কি করলে? তুমি তাকে ভালোবাসতে তো পারলেই না, উল্টো আমার বাসায় আসার পর থেকে অসহ্য ভাবলে। ঈশান চলে গিয়ে ভালো করেছি যে ওকে সহ্য করতে পারে না, সবসময় অসহ্য ভেবে এত অপমান অপদস্থ করলো। তার কাছে পড়ে থাকার কোনো মানেই হয় না। তুমি এটা ভেবো না যে আমরা তোমাকে বানিয়ে বানিয়ে বলছি। গত 2 দিনেই ওকে দেখতে পেয়েছো, পাওনি তো আর কখনো দেখতে পাবে না। তোমার বিয়ের সময় ছাড়া ছেলেটা আর কখনোই এই বাড়িতে আসবে না। তারপর বিয়ে হয়ে গেলে একবারে পার্মানেন্ট এখান থেকে যাবে বলেছে। আম্মুর কথা শুনে মৌ চুপ করে রইল। তখন আম্মু আবারও বলতে লাগলো, ছেলেটা যাবার সময় কত কান্না করছিল, তুমি ভাবতে পারবে ও যাবার সময় কি বলেছে? ও জানে। মাথা নেড়ে আনমনে না উত্তর দিতে তখন আম্মু বলতে লাগলো, ছেলেটা বারবার করে বলছিল যেন তোমাকে আমরা কোনো রকম দোষারোপ না করি, তোমাকে যেন কোনো বকাঝকা না করি। সব দোষ ওর। ঈশানের জন্য এরকম কিছু হয়েছে। ও তাড়াহুড়া করেছে, তোমাকে জোর করে ভালোবাসার চেষ্টা করেছে, তাই এরকম হয়েছে। তাই বলছিল এবারে জামাই হওয়া
আর এই দেশে থাকাটা ওর জন্য নাকি শ্রেয় ছিল না, তাই চলে গেছে। আসলে তুমি চিনতে পারলে না, যে তোমাকে ভালোবাসলো তাকে চিনলে না, যে তোমাকে ইউজ করতে চাইলো তাকেই তুমি চিনতে পারলে। মেয়েদের বোধহয় এজন্য বুদ্ধিটা কম বলে। যাই হোক, ওর কথা না তুমি বলবে। আর না, আজকের পর থেকে বাড়িতে উঠবে। ভালো থাকার চেষ্টা করেছো, ও তোমাকে মুক্তি দিয়ে গেছে। অবশ্য মুক্তি দেবেই বা কী করে? না তোমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল, আর না তুমি হতে দিয়েছো। সেদিনের পরে কেটে গেল মাঝে একটা বছর। আর এই একটা বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বিশেষ করে মৌ নিজেকে গুছিয়ে নিয়েছে। আর ঈশান চলে যাওয়ার পর সেদিনের পর থেকে মেয়েটা আর রাগ, জেদ, অভিমান কিংবা চেঁচামেচি করাটাও বন্ধ করে দিয়েছে। যে ছেলেটা বারবার ডিস্টার্ব করে, বারবার কল করে মেসেজ করত, সেই ছেলেটা একটা বছরের মাঝে ওর পরিবারের সাথেও নাকি যোগাযোগ করেনি। এই জন্য মৌয়ের আম্মু প্রায়ই কান্নাকাটি করে। কিন্তু মৌয়ের এসবের কোনো কিছুতেই যায় আসে না, কিংবা নিজের দিক থেকে তেমন কিছু বলতে পারেনি। আম্মুর এই কষ্ট আর কান্নার কারণ যে ও নিজেই। মৌ চাইলেই পারতো ছেলেটাকে একটা সুযোগ দিতে। কতবার হাতে পায়ে ধরতে গেছে তার ঠিক নেই। আসলে মানুষ ঠিকই বলে, ভালোবাসলে ভালোবাসার মানুষের কাছে এতটাও ছোট হতে নেই, যতটা ছোট হলেই আপনার ভালোবাসাটা ধুলোর সমান হয়ে যাবে। কিন্তু ঈশান সেটা করতে গেছিল। ছেলেটা যে ভালোবাসার বড্ড কাঙাল ছিল। ভালোবাসার মতো যে এই পৃথিবীতে কেউ ছিল না ওর। ফুপি ওকে যতটুকু ভালোবাসে তাতে ওর কাছে যথেষ্ট ছিল না। মায়ের ভালোবাসার অভাবটা থেকেই যায়। ঈশানের লাইফে একজন সঙ্গিনীর প্রয়োজন ছিল, যাকে ও ভালোবাসবে আর যে ওকে ভালোবাসবে। কিন্তু ঈশান মৌকে নিজের থেকে বেশি ভালোবাসলেও মৌ ওকে কোনো দিন ভালোবাসতে পারবে না। ঈশান সেটা খুব ভালো করেই জানতো। আর জোর করে ধরে রাখার মতো ইচ্ছেটাও ওর ছিল না। মেয়েটা ওকে এত ঘৃণা করে, যার জন্য বারবার বলছে ঈশানের সাথে যদি ওর বিয়ে হওয়ার পরও যদি সব কিছুই হয়, তারপরও মেয়েটা ওর থেকে পালিয়ে যাবে। আর যার ঈশানের থেকে বেঁচে যাওয়ার এত ইচ্ছা, তাকে কি করে এত অস্বস্তির মধ্যে রাখবে? ঈশান কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। লন্ডনে একটা বিলাসবহুল হোটেলে বসে এই মুহূর্তে ড্রিঙ্কসের গ্লাসে বারবার চুমুক দিচ্ছে ছেলেটা, আর কথাগুলো ভেবে চলেছে। এর মাঝখানে কেউ একজন এসে ওকে ডাকতেই ছেলেটা সেদিকে ফিরল। দেখল অফিসের ম্যানেজার। একটু আগে এই হোটেল থেকে কয়েকটা লোকের সাথে বেশ বড় একটা ডিল সাইন করেছে। আব্বুর বাইরে বিজনেস ছিল, সেগুলো এখানে এসে দেখতে শুরু করেছে। কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করে। আজকাল ড্রিঙ্ক আর এলোমেলো অগোছালো ঘোরাফেরাটা খুব বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ঈশান চায়নি এরকম কিছু করতে। নিজের দিক থেকে সব কিছু ঠিক রেখেছিল। তবে চরিত্রবান পুরুষ কখনো নিঃস্বার্থভাবে ভালোবেসে কোনোভাবেই নিজের ভালোবাসাটাকে পায় না, সেটা ঈশান নিজের দিক থেকেই প্রমাণ পেয়ে গেছে। তাই ভেবেছে একটু অসভ্য আর লম্পট টাইপের হওয়াটাই দরকার ছিল। এসব করলে হয়তো মানুষ ওকে ভালো চোখে দেখবে না, তাতে ঈশানের কিছু যায় আসে না। এর মাঝে কয়েকটা মেয়ের সাথে ঈশান ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে, সেটাই এসব কিছু থেকে দূরে থাকার জন্যই। নেশার ঘুরেই এসব কিছু করেছে। আবার পরদিন সকালে যখন সজ্ঞানে এসেছে, বুঝতে পেরেছে, তখন নিজেকে নিজেই ধিক্কার দিয়েছে। কেন এগুলো করতে গেল? এত বাজে কিছুর মধ্যে কেন জড়িয়ে পড়ল? তবে এগুলো নিয়ে যদি সারা জীবন পড়ে থাকতো, এই মেয়েটাকে ভালোবাসার কথা অন্তত ভুলে যেত। ঈশান অন্য কাউকেই যদি ভালোবাসতে পারত, সেও হয়তো ওর ভালোবাসাটার মূল্য দিত। বাইরের মানুষের মনটা যে খুব বেশি কঠোর, ভুলে যেতে দ্বিতীয়বার সময় লাগে না। সেজন্য ঈশান এমন কিছু চায়নি। কিন্তু ভাগ্যটা যে খুব বেশি অসহায় করে দিয়েছে ওকে। এই একটা বছরে যখন ইচ্ছে হয়েছে ফুপিকে কল করেছে। তবে মৌ জানতো না ঈশানের সাথে আম্মুর যোগাযোগ আছে। হয়তো জানলে মেয়েটা বিরক্তি মনে করবে। 1 বছরের মাথায় সেদিন ফুপি হঠাৎ ফোন করে জানালো তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের হ্যান্ডসাম স্মার্ট ছেলের সাথে। ফুপির মেয়েটা নাকি নিজে থেকে পছন্দ করেছে ছেলেটাকে, আর বিয়ে করতে রাজি হয়েছে। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। স্বস্তিটা পাচ্ছে না, অস্বস্তিটাই খুব বেশি হচ্ছে। ফুপি বারবার করে যাওয়ার জন্য বলতেই ঈশান শেষের আগের মাথায় বলে দিল, আমি অবশ্যই আসবো ফুপি, একমাত্র ফুফাতো বোনের বিয়ে বলে কথা। আর যাকে এত ভালোবাসি তার বিয়েটা সামনে থেকে দেখবো না? আমার তো দেখতে হবে কোন হ্যান্ডসাম ছেলে
ভালো ছেলেকে তোমার মেয়ে ভালোবেসেছে, অন্তত তাকে একটাবার চোখের সামনে থেকে দেখা উচিত, তাই না? বলো, তুমি টেনশন করো না, আমি আসবো। সেদিনের পর ফুপি কয়েকবার ঈশানকে কল করলেও ছেলেটা শুধু বিয়ের ডেটটা জেনেছিল। তারপর থেকে আর ফুপি ফুপা কারোর কল রিসিভ করেনি। নিজেই কোনোভাবে ওদের সাথে যোগাযোগ করার সাহস করে উঠতে পারেনি। কেন জানি বুকের ভেতরটা সবসময় যন্ত্রণার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বারবার করে নিজেকে ধিক্কার দিচ্ছে। যাকে এত ভালোবাসলো তাকে বোঝাতে পারল না। এতটাই অসহায় লাগছিল নিজেকে নিজের কাছে। এক সপ্তাহ পর যখন বিয়ের ডেটটা ঠিক হয়েছিল, ভাবলো বিয়ের দিন গিয়ে একবারে ঠিক সময়ে উপস্থিত হবে। না হলে মেয়েটা হয়তো আবারও ওকে দেখলে এবার সবার সামনে অপমান করতে পারে। পরিবারের সামনে, আব্বু আম্মুর সামনে অপমান করলে তাতে খারাপ লাগলে কিছু মনে হবে না, তবে বিয়ের দিন যদি পুরো বাড়ি ভর্তি লোকের সামনে অপমান করে তাহলে মান সম্মানে খুব বেশি লাগবে। ঈশান মৌয়ের বিয়ের আগে তিনি দেশে এসেছিল, তবে ফুপি ফুপাকে জানায়নি। দেশে এসে রাতটা একটা হোটেলে থেকেছে। তারপর দুপুরের আগেই স্কুল ফ্রেন্ডের সাথে আবার যোগাযোগ করলো। সবার সাথে কথা বলে বেশ হাসিখুশিভাবেই বিয়েতে আসলো। ভাবলো একাই আসবে, তাই 2-3টে বন্ধুকে সাথে করে নিয়ে এসেছে। কিন্তু এদিকে যে বিকেলের আগেই বিয়ে শুরু হয়ে যাবে ছেলেটা ভাবতে পারেনি। ভাগ্যিস বিয়েটা এসে পেয়েছিল। ঈশান সবার সাথে বেশ হাসাহাসি করে কথা বলছিল। আর বলবে নাই বা কেন? এত কষ্ট পেয়ে হবেই বা কি? তবে ছেলেটা নিজে জানে বুকের ভেতর যে কষ্টে ফেটে যাচ্ছিল। এর মাঝখানে ফুপি ওকে দেখে এগিয়ে আসে। ঈশান ফুপির পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ভদ্রমহিলা ওকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদল। এতক্ষণ বিয়ে স্টেজের দিকে সবার নজর থাকলেও এই মুহূর্তে সবার নজরটা মৌয়ের আম্মুর ওপর। ভদ্রমহিলা ঈশানকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। ঈশান কিছুক্ষণ যাবৎ ফুপিকে জড়িয়ে ধরে রাখলো। তারপর একটা সময় ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, আব্বু আম্মুর পরে যদি কাউকে ভালোবাসি সেটা তুমি ফুপি। আর সেই তুমি কাঁদলে আমার কষ্ট হয় না বুঝি? দেখো, তুমি বলেছিলে আমি চলে এসেছি, আর কথা দিয়েছি এখন থেকে দেশেই থাকবো, আর দেশের বাইরে কোথাও যাব না। এখানে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেব। তোমার তো আমাকে নিয়ে যত টেনশন, তাই না ফুপি? আমি আজকের পর আর বাসার বাইরে কোথাও যাব না দেখো। কিন্তু বারবার তোমার মেয়ের সাথে দেখা হলে সে যে আমাকে অসহ্য মনে করে, সবার সামনে অপমান করবে, তাই ভয় লাগে। আর আজকে ইচ্ছে করে না তোমার মেয়ের সামনে থাকলে আমি কোনো কিছু ঠিকমতো করতে পারবো না, সেজন্য দূরে ছিলাম। আমাকে ভুল বোঝো না পুপি, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু জোর করে যে কিছু হয় না সেটা বুঝতে পারার পর নিজে থেকে দূরে সরে গিয়েছিলাম। আমিও জানি জোর করে কিছু হয় না, তাই তোমার বিয়েটা ওর সাথে দেইনি। তুমি অনেক ভালো থাকবে আব্বু, তুমি অনেক ভালো থাকবে। আমি তোমার জন্য পরীর মতো একটা বউ আনবো, খুব মিষ্টি দেখতে একটা বউ এনে দেবো, যে সব সময় তোমাকে আগলে রাখবে আমি চলে যাওয়ার পর। ঈশান ফুপির মুখে হাত দিয়ে আটকে দিল। ফুপি ঈশানের একটা হাত ধরে রাখলো। ছেলেটাকে ছেড়ে দিলেই হয়তো পালিয়ে যাবে। ঈশান যখন স্টেজের দিকে ফিরতে গেল, খেয়াল করে দেখলো মৌ ওদের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। মেয়েটাকে আসতে দেখে ঈশান ভয় পেয়ে যায়। ভাবে সবার সামনে আবার অপমান করবে কিনা। ফুপি, আমি বলেছিলাম না আমার এখানে আসাটা ঠিক হবে না, তারপরে তুমি জোর করলে। বড্ড বেশি দেরি করে ফেললে ঈশান। আজকেই তোমার এত দেরি করে আসার হলো? তোমার এত ভালোবাসা, এত এত স্বপ্ন, এত আবেগ অনুভূতিকে তুমি দূরে সরিয়ে রেখে জেদ নিয়ে আমাকে রেখে দূরে থেকে বসেছিলে। একটা বার আমার কাছে আসা যেত না? আর একটু আগে আসলেই তো বিয়েটা ভেঙে দেওয়া যেত। এখন কি করে আব্বু আমাকে বলবো যে এই বিয়েটা আমি করতে চাই না? আবার আজে বাজে কথা বলবে কিনা, তাই ভয়ে ঈশান মাথা নিচু করে নিল। মৌ এসে সামনে দাঁড়াতেই ঈশান কয়েক পা পিছিয়ে গেল আর ফুপিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মৌয়ের এমন ধারা কথাতে মৌয়ের আব্বু আম্মু, ঈশানের ফ্রেন্ড, এমনকি বাসাতে থাকা প্রত্যেকটা লোক অবাক হলো। আশেপাশে যারা কথাগুলো শুনেছে সবাই বেশ খানিকক্ষণ স্তব্ধ হয়েছিল। ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, দেখেছো ফুপি, তোমার মেয়ে আমাকে এখনও সহ্য করতে পারে না, যার জন্য আবার নতুন করে আমাকে তাড়িয়ে দিতে এসব নাটক করতেও দ্বিতীয়বার ভাবছে না। আমি চলে যাব ম্যাডাম, এখান থেকে অনেক দূরেই চলে যাব, অন্তত আপনার শহরে তো থাকবো না। আপনার সাথে যেন আমার আর কখনো দেখা না হয় সেটাই করব।
তবে এইটুকু ভাববেন না যে আপনাকে পাইনি বলে আপনাকে ভালোবাসি না। আপনার সাথে আমার বিয়েটা হয়নি বলে আপনাদের অভিশাপ দেব, আপনার খারাপ কিংবা ক্ষতি চাইব। আপনার যা খুশি তাই করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে ঈশান। তুমি বুঝতে পারছো না আমি আমি কেন এই কথাগুলো এই মুহূর্তে এসে বলছি। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝানোর, কিন্তু পারিনি জানো। তুমি চলে যাওয়ার পর থেকে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতো। সব সময় মনে হতো এই বুঝি তুমি আমার আশেপাশে আছো, আশেপাশে থেকেই আমাকে বারবার ডিস্টার্ব করছো। এত এত ভালোবাসার কথা, এত এত স্মৃতি জড়ানো, যে মানুষটার সাথে তাকে ভালো না বাসলে কাকে বাসবো। ঈশান প্লিজ আমার কথা শোনো, আমি ভুল করেছি শোনো। আমি তখন বুঝতে পারিনি। আব্বু 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 আমি এই বিয়েটা করতে পারবো না। তোমার পছন্দে এই ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছি। তুমি ঈশানকে পছন্দ করতে না, অসহ্য মনে করতে, তাই ছেলেটা বাসা ছেড়ে চলে গিয়েছিল। তোমার থাকতেই চলে গিয়েছিল, এখন শুধু বিয়েতে এসেছে। তার মানে এই না যে তুমি ওকে সবার সামনে ছোট করবে, অপমান করবে। তোমার হাজব্যান্ড এইসব কিছু জানতে পারলেই কখনোই কিন্তু এই বিয়েটা করবে না। দয়া করে এখন কোনো নাটক না করে এই বিয়েটা ভাঙার চেষ্টা করো না। তুমি যে খুব বেশি অভিনয় করতে শিখে গেছো সেটা আমি খুব ভালো করে জানি। অন্তত এখন এই অভিনয়টা করে আমার সম্মানটাকে ডুবিও না। মৌ আব্বুর দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকে তারপর ঈশানের দিকে এগিয়ে আসলে ছেলেটা ওকে ইশারায় থামিয়ে দিল। মৌ তাতেও থামল না, এগিয়ে এসে ঈশানের শার্টের কলার দুটো শক্ত করে খামচে ধরল। ঈশান জোর করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই মৌ সবার সামনে ঈশানের গালে কিস করে বসল, যার জন্য ঈশানের মনে হচ্ছিল এখনই বোধহয় হাটে হাড়ি ভেঙে যাবে। যে ছেলেটা স্টেজে বসে আছে সে লোকজনের ভিড়ে এসব না দেখলেও এবার আশেপাশের লোকজন যারা দেখছে তারাই বলাবলি করতে লাগলো মেয়েটার মাথা খারাপ হয়েছে, আর না হলে এই ছেলের সাথে মৌয়ের আগে থাকতেই সম্পর্ক ছিল। অবস্থা বেগতিক দেখে ঈশান জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নিল। তারপর রাগের মাথায় থাপ্পড় মারতে হাত উঠাতে নিয়েও মনে হলো আজকে বিয়ের দিন, এমন করে আঘাত করাটা ঠিক হবে না। ঈশান মেয়েটার থেকে দূরে গিয়ে বলতে লাগলো, এখন আর এসব বুঝতে পারলেও কোনো লাভ নেই ম্যাডাম, অনেক দেরি করে ফেলেছেন। অনেক দেরি হয়ে গেল আপনার বুঝতে। এখন আমার পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব না। আপনার বিয়েটা যেখানে ঠিক হয়েছে সেখানে করে নিন। আপনাকে অন্তত আর যাই হোক আমি কোনো সুযোগ দিতে পারবো না, কারণ আমি সুযোগের বাক্স খুলে বসিনি। আপনাকে যেখানে এত ভালোবাসার পরেও আপনি আমাকে সুযোগ দেননি, সেখানে আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে আপনাকে সুযোগ দিবই বা কী জন্যে? বিশ্বাস করো ঈশান, আমি সত্যি বলছি। বেবি প্লিজ রাগ করে থেকো না। আচ্ছা আচ্ছা আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করবো না শোনা। যেটা হয়েছে সেটার জন্য আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত। আব্বু আম্মু তোমার সাথে আমার বিয়েটা ঠিক করার পর থেকেই তোমাকে বিরক্ত মনে হতো। তারপর থেকে এইসব কিছু আমি মানতে পারিনি। আর যখন বোঝার বয়স হলো তখন থেকেই জেনে এসেছি তোমার সাথে আমার বিয়ে ঠিক করা। রাগের মাথায় এরকম কিছু করে ফেলেছি শোনা। আমাকে বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করে যদি না হয় বলো কি করতে হবে, সেটাই সেটাই ভোগ করবো আমি। তারপরেও আমার তোমাকেই চাই বেবি, প্লিজ প্লিজ। আপনাকে কিছু করতে হবে না, তবে আমি এখান থেকে চলে গেলে আপনি যে বিয়েটা খুব তাড়াতাড়ি করে নেবেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তারপরে ফিরে এসে আর আমাকে জীবিত অবস্থায় দেখতে পাবে না, বলে দিলাম। আমি কিন্তু সত্যি কিছু একটা করে ফেলবো ঈশান। তাতে আমার বয়েই গেছে, আপনি যা খুশি তাই করতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। ঈশানের কথাতে মৌ আশেপাশে তাকিয়ে তারপর দৌড়ে সেখান থেকে চলে গেল। আব্বু আম্মু আর কিছু আত্মীয় স্বজন মেয়েটার পেছন পেছন যেতে লাগলো। এবার ঈশান যখনই ওর বন্ধুদের বলে সেখান থেকে চলে যেতে নিবে তার মধ্যেই মৌ ফিরে আসলো। তারপর এসে ঈশানের সামনে দাঁড়ালো আর একটা শিশি দেখিয়ে দিয়ে বলতে লাগলো, এটা নিশ্চয়ই চিনতে পারছো। আশা করি এর মধ্যে যে বিষটা আছে সেটা খেলে আমি নির্ঘাত মরে যাব। তুমি হয়তো চোখের সামনে থেকে সেটা দেখতে পারবে, তাহলে সেটাই দেখে নাও। কথাটা বলেই বিষের শিশিটা খুলে মৌ যখন সেটা খেতে নিবে তখন ঈশান থাপ্পড় দিয়ে সেটা সরিয়ে দিল আর বলতে লাগলো, কি পাগলামি করছো তুমি? দেখো এরকম পাগলামি করে এখন কোনো লাভ হবে না। তোমার বিয়েটা ঠিক হয়ে আছে, এই ছেলেটাকে এখন ফিরিয়ে দিবে নাকি? ওর আব্বু আমার মান সম্মান আছে না? তুমি না হয় আমাকে অসম্মানিত করতে পারো, সবসময় এরকম করে পাগল ভাবতে পারো, কিন্তু ও কি পাগল যে তোমাকে বিয়ে করতে এসেছে, যা খুশি তাই করলে আর সেটা মেনে নিল? দেখো
আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া কিংবা এখন তোমাকে ভালোবাসা সম্ভব না। আমার মনে যেটা ছিল সেটা ভুলে গেছি, আর আমি সবটাই ভুলে যেতে চাই। তুমি তোমার মতো নতুন করে শুরু করো, ভালো থাকবে। মৌ ফুপিয়ে কেঁদে উঠল। ঈশানের শার্টের কলারটা আঁকড়ে ধরে বলতে লাগলো, বেবি তুমি না আমাকে ভালোবাসতে বলো, আমি তো বুঝতে পারিনি শোনা। যখন বুঝতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছে। তোমার শূন্যতা, তোমার প্রতি মায়া, আবেগ, অনুভূতি থেকে যে ভালোবাসাটা আমার মনে সৃষ্টি হয়েছে সেটার জন্য অনেক বেশি সময় লেগেছে। তার জন্য আমি সত্যি খুব দুঃখিত জান পাখি। আমাকে একটা একটা সুযোগ তো। আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না। আমি আমি কিন্তু সত্যি মরে যাবো বলছি। আপনি মরে গেলে আপনার আব্বু আম্মুর কী হবে, আর আপনার হবু হাজবেন্ড কি করে থাকবে? এসব পাগলামি না করে নিন, এখন বিয়েটা করে নিন, ভালো থাকবেন। এর মাঝখানে স্টেজ সেরে ছেলেটা উঠে আসলো আর ওর আব্বু আম্মু আর বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বিয়ের আসরে এরকম একটা কাণ্ড চোখের সামনে থেকে দেখার পর আমার মনে হয় না এই বিয়েটা করা আমার জন্য ঠিক হবে। আমি কোনো রাগ অভিমান দেখাচ্ছি না আঙ্কেল। এই ছেলেটাকে আপনার মেয়ে ভালোবাসে, যতদূর পর্যন্ত বোঝা যাচ্ছে ওদের দুজনের বিয়ে হলে দুজনই ভালো থাকবে। ছেলেটা জোর করেছে মোকে বিয়েটা না করার জন্য। হয়তো রাগের মাথায় এসব বলছে। ভালোবাসার মানুষের মধ্যে ঝামেলা হতেই পারে, দুজনের মাঝে মান অভিমানের কারণ দূরত্ব বাড়তে পারে। তাই বলে যে আপনারাও এরকম পাগলামি করবেন সেটা ভাবতেই অবাক লাগছে। আপনারা যে না বলে এমন আপনাদের মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চাইবেন যে আগে থেকেই অন্য কাউকে ভালোবেসে বসে আছে। বাবা, আমি নিজেরাও জানতাম না আমার মেয়েটা বিয়ের দিনে এসে এরকম একটা কাণ্ড ঘটবে। দেখো মামনি, তুমি অন্তত পাগলামি করো না আর বিয়েটা। বর হাতের ইশারায় থামিয়ে দিয়ে অনেক কথাই বলল। সব শেষে নিজের পরিবারকেও বুঝিয়ে বলল সবটা মেনে নিতে। ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে আর মৌ ওর গলাটা জড়িয়ে ধরে রেখে ফুপিয়ে কাঁদছে। শেষে পাত্রপক্ষের সবাই চলে যেতেই মৌয়ের আব্বু হতাশ হয়ে একটা জায়গায় ধপ করে বসে পড়ল। ঈশান ফুপার অবস্থা বুঝতে পারল। লোকটা হয়তো কষ্ট পেয়েছে ভেবে ঈশান মৌকে ছাড়িয়ে নিয়ে এসে ফুপার পায়ের কাছে বসে বলতে লাগলো, ফুপা, আমাকে মাফ করবেন প্লিজ। আমি এই জন্য এখানে আসতে চাইনি। আমি জানতাম এখানে আসলে কোনো না কোনো একটা ঝামেলা হবে। আমি যেখানে যাই সেখানে একটা না একটা ঝামেলা করে বসি। আজকে পুরো ভর্তি লোকজনের সামনে আপনার মান সম্মানটা আমার জন্য নষ্ট হলো। আমাকে মাফ করবেন দয়া করে। মৌ কী করে ফেলেছে বুঝতে পারিনি, এই জন্য আমি আসতে চাইনি, কিন্তু আপনারা জোর করলেন তাই রাগ করে চলে এসেছিলাম। কিন্তু এসে দেখছি অনেক বড় অন্যায় করে ফেললাম। আমি কি করে এই ভুলের প্রায়শ্চিত্ত করবো জানি না। সব আমার কারণে হলো ফুপা। এখন আমার মেয়েটাকে বিয়ে করে নিলেই হয়। ও যখন সব ভুল বুঝতে পেরেছে তাহলে এখন বিয়েটা করে নাও, দুজনেই ভালো থাকবে। সবাই অনেক করে বোঝানোর চেষ্টা করলে শেষে মৌ এসে ঈশানের পা জড়িয়ে ধরতে গেলে ছেলেটা দূরে সরে গেল। ফুপি এসে অনেকক্ষণ ছেলেটাকে বোঝানোর চেষ্টা করলে ঈশান আর উপায় না পেয়ে বন্ধুদের জোড়াজুড়িতে বিয়েটা করলো। তবে বিয়ের পর খুব বেশিক্ষণ কারোর সাথে কথা বলেনি। একে একে যখন সব আত্মীয় স্বজন যেতে শুরু করলো তখন ঈশানের বন্ধুরাও বিদায় নিয়ে চলে গেল। বিয়েটা ভেঙে যাওয়ার কারণে অনেক আত্মীয় স্বজন আগেই চলে গেছিল, আর যারা এসব বিষয় জানতো তারা সেখানে ছিল। তারপর ঈশান ওদের সাথে কিছুক্ষণ কথা বলে রুমে আসে। মৌ ঈশানের পেছন পেছন রুমে আসলো। ছেলেটা ওয়াশরুমে চলে গেছে। মৌ বারবার ভাবছে ফাইনালি যে ছেলেটা ওকে ভালোবাসতো তাকে ভালোবাসতে তো পারলো, কিন্তু বিয়ের দিনে এসে সেটা বুঝতে পারলো। আর কয়েক ঘন্টা পার হলেই হয়তো ওর বিয়েটা হয়ে যেত। এসব ভেবেই ভয় লাগছে। বারবার মনে হচ্ছে এর থেকে বেশি কষ্ট ঈশান পেয়েছিল। এতগুলো দিন ছেলেটা ওকে কীভাবে ছেড়েছিল। কথাগুলো ভাবলেই বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ও অনেক বড় অন্যায় করেছে ঈশানের প্রতি। এখন যদি ছেলেটা ওকে মেনে না নেয়, সব সময়ের জন্য যদি কষ্ট দেয়, কথাগুলো ভেবেই বুকের উপর হাত রাখলো। মৌয়ের বুকে ধুকপুকানিটা বেড়ে গেছে। মৌয়ের কান্না করার ফলে সাজটা এলোমেলো হয়ে গেছে। ঈশান 5 মিনিট বাদে বেরিয়ে আসতেই মৌ এসে সামনে দাঁড়ালো। ছেলেটা পাশ কাটিয়ে যেতে গেলে মৌর হাত ধরতেই ঈশান তখন পেছন দিকে ফিরে রাগী চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, কি সমস্যা কি তোমার? এত ডিস্টার্ব কেন করছো? বিয়ে করতে চেয়েছো, বিয়ে করেছি,
তার মানে এই না যে সবসময় তোমার সাথে ল্যাপটালেপটি করতে হবে। দেখো, তুমি যদি ভেবে থাকো আমি তোমার সাথে সংসার করব আর আগের মতো ভালোবাসবো, তাহলে সেটা তোমার অনেক বড় ভুল ধারণা। তুমি যেমন আমাকে ঘৃণা করতে, এখন আমিও তোমাকে ঘৃণা না করলেও ভালোটালো আর বাসি না। তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তুমি যত তাড়াতাড়ি সব বুঝে যাবে ততই ভালো হবে। শুধুমাত্র ফুপি ফুপার কথা ভেবেই তোমাকে বিয়েটা করেছি, না হলে কোনো ইচ্ছা ছিল না তোমার মতো মেয়েকে বিয়ে করার। বেবি কথা শোনো, আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া যে এক মুহূর্ত কল্পনাও করতে পারি না। আমি সত্যি মরে যেতাম অন্য কোথাও বিয়ে হলে। আচ্ছা, আমি কথা দিচ্ছি, তুমি আমাকে যেমন করে ভালোবাসতে চাও আমি তেমন করেই তোমার ভালোবাসা পাওয়ার জন্য প্রস্তুত আছি। আমি কথা দিচ্ছি, আমি কোনোভাবেই তোমার থেকে দূরে যাবো না শোনা। ও, তার মানে সেদিন আমি জোর করে কাছে এসেছিলাম বলে এখন আমাকে লম্পট মনে হচ্ছে? আমি একটা বাজে ছেলে, তাহলে আমাকে বিয়ে করা কি খুব বেশি দরকার ছিল? আমি বলছিলাম বিয়ে করতেই, নাকি জোর করেছিলাম? মৌ ফুপিয়ে উঠল। ঈশানকে জড়িয়ে ধরতে গেলে ছেলেটা সরে গেল। মেয়েটা বারবার কাছে আসার চেষ্টা করছে, আর ঈশান ততবার ওকে দূরে সরিয়ে দিচ্ছে। শেষে উপায় না পেয়ে ব্যালকনিতে চলে যায় ঈশান, সাথে সাথে মৌ সেখানে আসে। তারপর ছেলেটার একটা হাত জড়িয়ে ধরতে গেলে তখন ঈশান হাতটা সরিয়ে নিয়ে আবার রুমে আসলো। মেয়েটা এবার দৌড়ে এসে ওর পায়ের কাছে বসে পড়ে পাগুলো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো বাচ্চাদের মতো। এবার ঈশানের খুব মায়া হতে লাগলো। রাগের মাথায় মেয়েটাকে কষ্ট দিচ্ছে আর তাতে নিজেরও খারাপ লাগছে। মৌ এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে লাগলো, আমি অন্যায় করেছি বেবি, একটাবার আমাকে জড়িয়ে যান। না না, আমার না খুব কষ্ট হচ্ছে। আমি বুঝে গেছি আমি ভুল করেছি, তার জন্য আমাকে অন্তত একটাবার সুযোগ দাও। দেখো, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম ভুল করবো না সোনা। সব সময় তোমাকে ভালোবাসবো, আর কখনো এরকম ভুল হবে না। একটাবার আমার কাছে আসো, একটু আমাকে বুকের মাঝে জড়িয়ে নাও। যে ভুল করেছি তার জন্য যা পারার শাস্তি দাও, তারপরে এমন করে সরিয়ে দিও না প্লিজ। তোমার যদি মনে হয় থাকে আমি বিয়েটা করে নিতাম, তাহলে সত্যি ভুল করেছো। আমি সত্যি বিয়েটা করতাম, বিশ্বাস করো। আমার বিশ্বাস ছিল যে তুমি আসবে, তাই চুপচাপ ছিলাম। কিন্তু তুমি যে বড্ড বেশি দেরি করে ফেলেছিলে। আমার বিয়েটা হয়ে গেলে কি হতো বলো তো? আমি কিন্তু সত্যি মরে যেতাম ঈশান। মরে যাওয়ার কথাটা শোনার সাথে সাথে আব্বু আম্মুর কথা মনে হলো ঈশানের। আব্বু আম্মু মরে গিয়ে ওর থেকে দূরে সরে গেছে। এই মেয়েটাও এখন কি চাইছে? ঈশান মৌয়ের দুই বাহুতে ধরে উঠালো, তারপর সামনে দাঁড়িয়ে এক হাতে মুখটা চেপে ধরে আর এক হাতে চুলের মুঠি ধরে বলতে লাগলো, আর একবার মরে যাওয়ার কথা বললে তোকে আগে খুন করব, তারপর আমি নিজেও মরে যাব। তোর সাহস কী করে হয় মুখ দিয়ে মরে যাবার কথা বলার? তুই শুধুই আমার জন্য, অন্য কারো নয়। তুই আমাকে ভালোবেসে অন্য কারো হবি, তাই বিয়েটা করেছি। তোকে আমি জোর করে ভালোবাসতাম, কিন্তু তোর জন্যই করিনি সেটা। আর কখনো যদি এসব কথা শুনি তাহলে আমার দিকে খারাপ আর তোর জন্য কেউ হবে না, বলে রাখলাম। ঈশান রাগের মাথা মৌয়ের চুলগুলো শক্ত করে ধরেছে। একটা সময় খেয়াল করলেও বউয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিয়েছে। ঈশান ওর ঠোঁটের কাছে নিজের ঠোঁট জোড়া এনে রেখেছে। দুজনের গরম নিঃশ্বাস দুজনের মুখের উপর পড়ছে। মৌ ব্যথা পাচ্ছে, তাই চুলগুলো ছেড়ে দিয়ে আলতো হাতেই ওর কোমর চেপে ধরল। মেয়েটা সাথে সাথে ঈশানের সাথে লেপটে গেল। দুই হাতে শক্ত করে শার্টের কলারটা খামচে ধরে ছেলেটার ঠোঁটের সাথে চোখ জোড়া বন্ধ করে রেখেই ঠোঁট মিশিয়ে দিল। ঈশান শান্ত হয়ে গেল, স্তব্ধ হলো। কয়েক সেকেন্ড বাদেই মেয়েটার মুখের পাশে আরেক হাত রেখে ভালোবাসার আদুরে স্পর্শ অনুভব করতে ব্যস্ত হয়ে পড়ল। মিনিট পাঁচেক পরে মেয়েটা ফুপিয়ে উঠতেই তখন ঈশান ওকে কোলে উঠালো। তারপর বেডের কাছে আসতেই নামিয়ে দিলে মৌ ওর শার্টের কলারটা ধরে কিস করতে লাগলো। ঈশান মৌকে বেডে বসিয়ে দেয়। মেয়েটা নিজেই এসে ঈশানের কোলের উপর বসে পড়ে, দুই হাতে জড়িয়ে ধরে কিস করতে থাকে। এ যেন কত দিনের না পাওয়া ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালো থাকুক ভালোবাসা, দেখা হচ্ছে অন্য কোনো দিন। এরপর যেটা হবে সেটা না হয় ওরাই জানুক, আমরা না জানতে চাই। আমার নতুন গল্প আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।